নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। ইয়াসিবার চোখের সামনে দিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে তাদেরই বেডরুমে গিয়ে দরজা লক করে দিল আফরিদ। তা দেখে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে ইয়াসিবা। জীবনে কি পাপ করেছিল কে জানে, যে আজ ওকে এইসব দেখতে হচ্ছে। বিয়ের 3 মাস হয়ে গেল, আজও আফরিদ ইয়াসিবাকে আপন করে নিতে পারেনি। প্রতিটি মুহূর্তে ইয়াসিবাকে সে অবহেলা করে। ঘৃণা কি না পারে। মুহূর্তেই 2 বছরের ভালোবাসা ঘৃণার ভয়ঙ্কর আস্তরণ পরে ঢেকে গেছে। ভালোবাসাটা ডুবে গেছে ঘৃণার ডোবায়। তুই আমার রক্ষিতা, বুঝেছিস? সবাই তাই জানে, আর সারা জীবন তাই থাকবি। আমার জীবনে কোনো দিন তোর ঠাঁই হবে না। বিয়ে করেছি শুধু তোকে শাস্তি দেবার জন্য। আর যদি কোনো দিন আমার লাইফে ইন্টারফেয়ার করিস, তোকে একদম মেরে ফেলবো। কথাগুলো বলে এক প্রকার গটগট করে চলে গেল আফরিদ। ফ্লোরে পড়ে অঝোর ধারা কাঁদছে ইয়াসিবা। একটু নড়াচড়ার শক্তিও নেই। একটু আগে আফরিদ বেল্ট দিয়ে ইচ্ছা মতো আঘাত করেছে ইয়াসিবার শরীরে, কিন্তু হৃদয়ের আঘাতের ব্যথার কাছে এই ব্যথা কিছুই না। তার হৃদয়টা যে প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত হতে থাকে, আর তার একমাত্র কারণ আফরিদ। পুরো নাম আফরিদ চৌধুরী, ডক্টর সে, নিজের হাসপাতাল আছে, দেখতে মাশাআল্লাহ যে কোনো মেয়ের স্বপ্ন পুরুষের মতো। আর ইয়াসিবা হলো ওর স্ত্রী। ভাবছেন তো, ইয়াসিবা যদি ওর স্ত্রী হয়ে থাকে তাহলে রক্ষিতা কেন বলল? জানবেন, সব জানবেন আস্তে আস্তে। এ কেমন জীবন দিলে তুমি আমায় খোদা, না পারি বলতে না পারি সইতে, আর কত সহ্য করব হে খোদা, আমাকে পথ দেখাও তুমি খোদা, পথ দেখাও। কথাগুলো বলে ঠুকরে কেঁদে ওঠে ইয়াসিবা। কাঁদতে কাঁদতে একসময় ফ্লোরেই ঘুমিয়ে পড়ল সে। একটু আগে প্রায় 1 ঘন্টা পর মেয়েটাকে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো আফরিদ। মেয়েটা আফরিদের গা ঘেঁষে হেলে দুলে হাঁটছে। এসব দেখে ইয়াসিবা কাঁদতে কাঁদতে আফরিদকে বলে, আমি জানি আপনি এমন না, তাহলে নিজেকে খারাপ প্রমাণ করতে চান কেন? আমি জানি আপনি এসব আমাকে দেখিয়ে কষ্ট দেবার জন্য করছেন। ইয়াসিবার কথায় রাগে ফুসফুস করে উঠল আফরিদ। বলে, সামনে থেকে সরো বলছি। আর আমি তোমাকে দেখানোর জন্য কিছুই করছি না। আমি এরকমই। সো জাস্ট শাট আপ অ্যান্ড লিভ। না, আমি কোথাও যাব না। আপনি এই মেয়েকে নিয়ে কোথাও যেতে পারবেন না। আমি আপনার স্ত্রী। কোনো স্ত্রী তার স্বামীর সাথে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। কি বললি তুই? তোর এত সাহস আমার সাথে মুখে মুখে তর্ক করিস? চল, আজ তোকে বোঝাবো আমি তোর কে। চল। ইয়াসিবার হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে গেল আফরিদ। এক প্রকার ফ্লোরে ছুঁড়ে মারলো। ফ্লোরে ব্যথায় কুকড়ে উঠল ইয়াসিবা। তারপর নিজের পরনের বেল্ট খুলে ইচ্ছা মতো মেরে কথাগুলো বলে চলে গেল সে। রাত 2টা। ড্রিঙ্কস করে হেলতে দুলতে নিজের রুমে প্রবেশ করলো আফরিদ। হাতড়ে ঘরের লাইট অন করতেই ফ্লোরে ইয়াসিবাকে পড়ে থাকতে দেখলো। কেমন যেন কাঁপছে মেয়েটা। আফরিদ ধীরে ধীরে এগিয়ে গেল ইয়াসিবার কাছে। ইয়াসিবার মাথার কাছে বসলো সে। ইয়াসিবার মুখে চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। আফরিদ আলতো করে হাত ছোঁয়ালো ইয়াসিবার কপালে। আতকে উঠে আফরিদ। জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটার। আফরিদ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তারপর বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসে ইয়াসিবাকে কোলে করে খাটে শুয়ে দিল এবং গায়ে একটা কম্বল জড়িয়ে দিল। একটা ইঞ্জেকশন পুশ করে দিল ইয়াসিবার হাতে। তারপর নিজে গিয়ে নিজ হাতে স্যুপ বানিয়ে এনে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। সারা রাত ইয়াসিবাকে জলপটি দিল আফরিদ। ইয়াসিবার শাড়ি খুলে দিয়ে পুরো শরীর মুছে দিল। তাও যেন ইয়াসিবার জ্বর কমছেই না, জ্বরে কাঁপছে অনবরত। আফরিদ নিজের শার্টটা খুলে এসে নিজেই কম্বলের নিচে এসে শক্ত করে জড়িয়ে ধরলো ইয়াসিবাকে। একেবারে অদ্ভুত স্নিগ্ধতায় ভরে গেল মনটা। মেয়েটা তার বুকে থাকলে শান্তি লাগে আফরিদের। মনে হয় বিধাতা যেন সব সুখ ওকে দিয়ে দিয়েছে। মাথা নিচু করে তাকায় আফরিদ। দেখে ইয়াসিবা আফরিদের শরীরের উষ্ণতা পেয়ে লেপ্টে আছে ওর সাথে। আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো ইয়াসিবাকে নিজের সাথে। কেন ইয়াসিবা, কেন আমার ভালোবাসাকে এইভাবে কেন অপমান করেছিলে সেদিন? কেন? কম তো ভালোবাসা দেইনি আমি তাহলে? না পারি তোমাকে মেনে নিতে, না পারি ছুঁড়ে ফেলে দিতে। যতবার তোমার কাছে যাই আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে বড্ড কষ্ট হয় জানো। এই বুকটাই, এই যে তোমাকে এইভাবে দেখে আমার কেমন লাগছে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেই, কিন্তু কার জন্য নিজেকে কষ্ট দেব? কার জন্য? যে মেয়ে আমাকে ভালোবাসা তো দূরে থাক, আমার ভালোবাসাকে কখনো সম্মানই করেনি,
তাকে কিভাবে মেনে নেই আমি বলতো? কথাগুলো বলে এক দৃষ্টিতে সেদিক তাকে ইয়াসিবার মুখের দিকে। সে কি মায়া? আল্লাহ যেন সব মায়া এই মুখটা ঠেলে দিয়েছে। এই মুখটা দেখেই তো একসময় প্রেমে পড়েছিল সে, কিন্তু এই মুখটার অধিকারী যে প্রতারক, বিশ্বাসঘাতক। না, আফ্রিদ আর এই চেহারার মায়া পড়বে না। কথাগুলো ভাবতেই ইয়াসিবাকে ধাক্কা দিতে প্রস্তুত হলো। তারপর কিছু একটা ভেবে ইয়াসিবাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঘুমের রাজ্যে পাড়ি জমালো দুজন। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। এখনো বাহিরে অন্ধকার বলতে গেলে, শীতের মৌসুম, তাই একেবারেই অন্ধকার বলতে গেলে। কুয়াশায় চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। এই কনকনে শীতে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইয়াসিবা। জীবনটা তার বড্ড এলোমেলো। ভালোবাসার মানুষটি কাছে থাকতো, তার থেকে দূরে সে। মাঝে মাঝে বড্ড অসহায় মনে হয় নিজেকে। জীবনটা তো এরকম ছন্নছাড়া না হলেও পারত। কেন এমনটা হলো? কি দোষ করেছিল সে? আফ্রিদকে ভালোই তো বেসেছিল, এটাই কি তার দোষ? ভাবতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এখানে কি করছো? হঠাৎ আফ্রিদের কথা দ্রুত চোখ মুছে নিল ইয়াসিবা। না কিছু না, এমনি ভালো লাগছিল না। এইরকম কনকনে ঠান্ডায় সোয়েটার না পরে কেন এসেছো? এইভাবে এসে অসুখ বাঁধালেই ভাবছো আমি তোমাকে শাস্তি দেব না? সেটা কখনোই হবে না। না, আমি এরকম কখনোই ভাবিনি। আমার ভালো মতো জানা আছে তুমি কি ভাবতে পারো। তুমি শুধু ভাবতে পারো কিভাবে বড়লোক ছেলেদের ফাঁসানো যায়। দাঁতে দাঁত চেপে বলল আফ্রিদ। মুহূর্তে চোখ জোড়া জলে ভরে উঠল ইয়াসিবার। ছলছল নয়নে তাকালো আফ্রিদের দিকে। করুণ সে চাহনি। ইয়াসিবার ছলছলে নয়নের করুণ চাহনির তেজ সহ্য করতে পারে না আফ্রিদ। কেমন যেন দুর্বল হয়ে পড়ে সে চাহনির উপর। তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল সে। তা দেখে জল ভরা নয়নেই হাসল ইয়াসিবা। বলল, আজও আপনি আমার জলভরা নয়নের করুণ চাহনি সহ্য করতে অক্ষম আফ্রিদ। চমকে সম্মুখে তাকায় আফ্রিদ। ছলছলে নয়নে তার মায়াবতী যে তার দিকে তাকিয়ে। না, আরেকবার দ্বিতীয় ভুল সে কিছুতেই করবে না। সে ইয়াসিবাকে শুধু কষ্ট দিতে বিয়ে করেছে, শুধুই কষ্ট। তোমার ফালতু কথা অফ করে গায়ে সোয়েটার জড়িয়ে নাও, তারপর নাস্তা বানাও। আমার শীত করছে না। সেটাকে আমি তোমার থেকে জিজ্ঞেস করেছি? চিন্তা যখন হয় তখন সরাসরি বললেই তো পারেন। আমি কখনোই তোমাকে নিয়ে চিন্তা করি না। আমাকে আফ্রিদ ভেবো না যে সব সময় তোমার আগে পিছে ঘুরবে আর তোমার কষ্টে তার বুক জ্বলবে। সেই আফ্রিদকে অনেক আগেই তুমি নিজ হাতে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছো। এখন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে আফ্রিদ তোমাকে ঘৃণা করে, প্রচুর ঘৃণা, বুঝেছো? তাহলে আমাকে আঘাত করে নিজে কেন কষ্ট পেয়ে নিজের হাত নিজে কাটলেন? কেন আমার জ্বর আশায় অস্থির হয়ে আমার সেবা করলেন? কেন আমাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমালেন? উত্তর দিন। আফ্রিদের চোখের দিক তাকিয়ে এক নাগারে কথাগুলো বলল ইয়াসিবা। ইয়াসিবাকে ছেড়ে অন্যদিকে তাকালো আফ্রিদ। বলল, এই সব কিছুর উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই। হাসলো ইয়াসিবা। বলল, আমি জানি কারণটা কি। কারণ আজও আপনি আমাকে ভালোবাসেন। ইয়াসিবার দিকে তেড়ে গিয়ে ওর চুলগুলো শক্ত করে চেপে ধরল আফ্রিদ। বলে উঠল, ফালতু কথা বলা বন্ধ করো, না হলে এর শাস্তি হবে ভয়াবহ। নাও গো অ্যান্ড মেক ব্রেকফাস্ট ফর মি। আমাকে অফিসে যেতে হবে। তোমার এসব থার্ড ক্লাস মার্কা কথা শোনার টাইম আমার নেই। বলেই গটগট পায়ে চলে গেল আফ্রিদ। দুর্বল চোখে সেদিকে তাকিয়ে রইল ইয়াসিবা। আফ্রিদ কি কখনোই তার ভালোবাসাটা বুঝবে না, শুধু ঘৃণা করে যাবে? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইয়াসিবার। ছোট ছোট পা ফেলে চলল সে ব্রেকফাস্ট বানাতে। রান্নাঘরে রান্না করছে ইয়াসিবা। রান্না করছে সে ঠিকই, কিন্তু মন আর এখানে নেই। তরকারি নাড়াচাড়া করতে গিয়ে একসময় হাতে ছ্যাঁকা লেগে যায়। ব্যথায় কুকড়ে উঠে ইয়াসিবা। জলদি গিয়ে ট্যাবের নিচে হাত রাখে। জ্বলছে জায়গাটা প্রচুর, কিন্তু এইসব ব্যথা ইয়াসিবার কাছে তুচ্ছ মনে হয়। সেদিকে ভ্রুক্ষেপ না করে ইয়াসিবা সব রান্না শেষ করে টেবিল সাজিয়ে রাখে। কাজের মাঝে আফ্রিদকে নিচে নামতে দেখে ইয়াসিবা। আকাশি রঙের শার্ট আর সাদা ডেনিম প্যান্টে যেন রাজপুত্রের মতো লাগছে তাকে। সিল্কি চুলগুলো কপালে লেপটে আছে। মাত্রই শাওয়ার নিয়েছে, তাই স্নিগ্ধ দেখাচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলো না ইয়াসিবা, দ্রুত চোখ সরিয়ে নিল। আফ্রিদ এসে চেয়ার টেনে বসে পড়ল। ইয়াসিবা তাকে খাবার বেড়ে দিল। আফ্রিদ একবার খাবারের প্লেটের দিকে তাকিয়ে আবার ইয়াসিবার দিকে তাকালো। তার বলতে ইচ্ছে করছে, ইয়াসিবা আমার পাশে বসে খাও। কিন্তু চেয়েও বলতে পারছে না সে। কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে খাবার খাওয়া শুরু করলো, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না।
ভালোবাসার মানুষটি যদি সামনে না খেয়ে দাঁড়িয়ে থাকে, এই বা খেতে পারে? অল্প খেয়েই উঠে পড়ে আফরিদ। বেসিনে গিয়ে হাত ধুয়ে দ্রুত প্রস্থান করলো, কারণ সে দেখেছে ইয়াসিবার চোখে জল। আর এই একটা জিনিসই তাকে বারবার দুর্বল করে ফেলে। আফ্রিদের যাওয়ার পথে করুণ চোখে তাকিয়ে রইল ইয়াসিবা। তার খুব ইচ্ছে ছিল আফ্রিদের জন্য সে রান্না করবে, সে আফ্রিদকে খাবার বেড়ে খাওয়াবে, আফ্রিদ তাকে খেতে না দেখে জোর করে খাইয়ে দিবে, কাজে যাবার আগে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিবে। কিন্তু তার ভাগ্যে যে স্বামীর ভালোবাসা নেই। ভালোবাসা যে ছিল না এমনটা না, শুধু কিছু ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটা ঘৃণার মোড়াকে মুড়িয়ে গিয়েছে। ইয়াসিবা আফ্রিদের ফেলে যাওয়া খাবারটুকুই খেতে লাগলো। শুনেছে স্বামীর এঁটো খেলে নাকি ভালোবাসা বাড়ে। যদিও এইসব গুজব মনে করে অনেকে, তবুও স্বামীর এঁটো খেতে ক্ষতি কি? ভালোবাসে তো সে মানুষটাকে। ওয়ালেটটা ভুলে বাড়িতে রেখে যাওয়ায় আবারও ঘরে ফিরে আসে আফ্রিদ। কিন্তু বাড়ির গেটের কাছে আসতে থমকে দাঁড়ায় সে। ইয়াসিবা তার এঁটো খাচ্ছে, কিন্তু এগুলো সে কেন করছে? ইয়াসিবা তো আফ্রিদকে ভালোবাসে না, তবে এইসব কি? ভেবে কুল পায় না আফ্রিদ। আর যদি ভালোবেসেই থাকে, তাহলে নিজের মুখে কেন স্বীকার করে না সে? কেন স্বীকার করে না যে ওইসব সব মিথ্যে ছিল? শতবার সে জিজ্ঞেস করেছে কি কারণে সে ওই দিন এরকম করেছিল, কিন্তু আজও সে বলতে নারাজ। তাই তো ইয়াসিবা যদি সত্যি ভালোবেসে থাকে, তাই জন্যই বিভিন্ন মেয়েদেরকে টাকা দিয়ে বাড়িতে আনে। তবে রুমে গিয়ে সে রুমে অ্যাটাচ মিনি ছাদে চলে যায়, আর মেয়েটাকে বলে দেয় যেন কাছে না আসে। আর যখন ইয়াসিবা এসব দেখে কাঁদে, তখন মন চায় প্রিয়তমাকে বুকে টেনে নিতে, কিন্তু পারে না সে, কিছুতেই পারে না। অতীতের কথাগুলো যে তাকে বড্ড পুরায়। ইয়াসিবার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে নিস্তব্ধে উপরে চলে যায় আফ্রিদ। ওয়ালেটটা নিয়ে এক পলক ইয়াসিবার দিকে তাকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। হাসপাতালে এসে রোগী দেখা শুরু করে আফ্রিদ। ভালো ডাক্তার হওয়াতে প্রচুর রোগী হয় প্রতিদিন। আফ্রিদ যখন কাজে ব্যস্ত, তখন হঠাৎ করেই কেবিনে ঢুকে পড়ে একটি মেয়ে। সে সেই পাশ থেকে আফ্রিদকে জড়িয়ে ধরে। এদিকে হতভম্ব হয়ে আছে আফ্রিদ। ঝড়ের গতিতে কি হয়ে গেল বুঝে উঠল আফ্রিদ। ব্যাপারটা বুঝতে পেরে এক ঝটকায় মেয়েটাকে সরিয়ে দেয় আফ্রিদ। তারপর রেগে বলে, এসব কি আয়েশা, তোমার বিহেভ এমন কেন? কতদিন বলেছি আমার ডিউটির সময় আমার কাছে আসবে না। ইনফ্যাক্ট আমার ধারে কাছেও তোমায় আসতে বারণ করে দিয়েছি। আফ্রিদ পাশে তাকাতেই দেখে পেশেন্টগুলো তাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তা দেখে আফ্রিদ আয়েশাকে আবারও দাঁতে দাঁত চেপে বলে, লিভ নাও, আমার কাজ আছে, এখন যাও। আফ্রিদের রাগী ধমক খেয়ে আয়েশা কাঁদো কাঁদো হয়ে কিছু বলবে, কিন্তু আফ্রিদের রাগী চোখ আর রক্তিম চেহারা দেখে ভয়ে এক ঢোক গিলে জলদি জায়গা ত্যাগ করলো। আয়েশা যেতেই আফ্রিদ আবারও নিজের কাজে মনোযোগ দিল। এই মেয়েটাকে আফ্রিদের কাছে অসহ্য লাগে। যখন তখন হুটহাট আফ্রিদকে জড়িয়ে ধরে, যা আফ্রিদের চরম বিরক্ত লাগে। মাঝে মাঝে তার মন চায় ঠাটিয়ে দুটো চড় মারতে, কিন্তু আফ্রিদের মা মিসেস কায়া চৌধুরীর জন্য পারে না, কারণ আয়েশা যে তার আদরের বোনের মেয়ে। আফ্রিদের কেবিন থেকে বের হয়েই আয়েশা মিসেস কায়া চৌধুরীকে কল দিল। হ্যালো খালামণি। কি হয়েছে আমার মামনিটার? খালামণি, তুমি আমাকে কেন এখানে পাঠালে? তোমার ছেলে তো আমার দিকে ফিরেও তাকায় না। কেন, কি করেছে আজ আবারও? আমি ওর কেবিনে গিয়ে ওকে জড়িয়ে ধরেছিলাম, আর ও আমাকে এতগুলো মানুষের সামনে ধমকে বাহির করে দিল। চেষ্টা করতে থাক মামনি, এক সময় ঠিক পারবি। আর কত? গত 3 বছর ধরে চেষ্টা করছি। ইভেন 3 বছর বাদ দাও, আমি সেই ছোট থেকে ওকে ভালোবাসি, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায় না। কি যে করব এই ছেলেটাকে নিয়ে। এই ইয়াসিবার ভূত কবে যে মাথা থেকে নামবে আল্লাহ জানে। আমার ছেলেটাকেও আমার থেকে দূরে নিয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, আই উইল ট্রাই মাই বেস্ট। আচ্ছা, আর দেখি আমি কিছু করতে পারি কি না। আচ্ছা, রাখছি। বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছে ইয়াসিবা। পাশে একটা গাছ মারা গেছে, তার জন্য ভীষণ মন খারাপ তার। এই ফুল গাছটার নাম কি তা জানে না ইয়াসিবা, তবে আফ্রিদকে যবে থেকে ভালোবাসে তখন থেকে এই গাছটা তার সাথে ছিল। আফ্রিদ থেকে দূরে যাওয়ার পরেও অনেক যত্ন করে রেখেছে, কতবার শুকিয়ে যেতে চাইছিল, কিন্তু ইয়াসিবা সযত্নে আগলে রেখেছে। কিন্তু আজ 2 দিন ধরে এত চেষ্টা করার পরেও গাছটা মারা গেল। ভীষণ রকমের কান্না পাচ্ছে। ইয়াসিবা এই গাছটাকে তার আর আফ্রিদের ভালোবাসার প্রতীক ভাবত। যতক্ষণ গাছটা ছিল সে মনে করত তাদের ভালোবাসা আছে, কিন্তু গাছটা শুকিয়ে গেছে। তবে কি তাদের ভালোবাসাটাও এই গাছের মতো শুকিয়ে গেল? গাছটার গায়ে আলতো স্পর্শ করে ইয়াসিবা বলল, আমার ভালোবাসা কি এতই দুর্বল যে এক নিমেষেই শেষ হয়ে যাবে? আমি তো মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি,
তবে কেন আমার সাথেই এমনটা হলো? আমি এতিম বলে? এতিমদের কি ভালোবাসা পাবার অধিকার নেই? চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো ইয়াসিবার। চোখের পানিটুকু মুছে চলে আসতে নিবে, কিন্তু তার চোখ আটকে যায় সেই শুকিয়ে যাওয়া গাছটার দিকে। সেই গাছটার গোড়ার দিক থেকে ছোট্ট একটা চারা গাছ উঠেছে। এটা দেখে ইয়াসিবার ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি উকি দিল। তার ভালোবাসা কখনো শেষ হতে পারে না। পুরনো ভালোবাসার অতীতগুলো শুকিয়ে গেলে কি হবে? ইয়াসিবা ঠিক এই নতুন চারা গাছটার মতো নতুন ভালোবাসাময় স্মৃতি তৈরি করবে। খুশি খুশি মনে ইয়াসিবা বাড়ির ভেতরে গিয়ে আফ্রিদের পছন্দের খাবার, ভুনা খিচুড়ি আর গরুর মাংসের ভুনা রান্না করলো, সাথে শুটকি ভর্তা। আফ্রিদের অনেক পছন্দ। ইয়াসিবা যখন প্রথমবার আফ্রিদের জন্য এসব রান্না করে নিয়ে গিয়েছিল, তখন আফ্রিদ সে কি তৃপ্তি সহকারে খেয়েছিল। ইয়াসিবার হাতে সেদিন অসংখ্য চুমু খেয়েছিল। পুরোনো দিনের কথাগুলো মনে পড়লেই মনটা আনন্দে ভরে যায়। 7-5 ভাবতে ভাবতে ইয়াসিবার সব রান্না শেষ করে ফেলে। একটু কষ্ট হয়েছে, কারণ সকালে তার হাতটা পড়ে গিয়েছিল। সেখানে এখন রান্না করতে গিয়ে আগুনের আঁচ লাগায় আবারও জ্বলছে। ঠান্ডা পানিতে হাতটা একটু ভিজিয়ে নিল ইয়াসিবা। এতে যেন একটু শান্তি পেল। তারপর এক এক করে সকল খাবার সাজিয়ে রাখলো টেবিলে। ঘড়ির দিকে তাকালো ইয়াসিবা। সেখানে 9টা বাজে। এতক্ষণে তো আফ্রিদের চলে আসার কথা। ইয়াসিবা বসে বসে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ বসে থাকলো ইয়াসিবা। 10টা, 11টা, 12টা বেজে গিয়েছে। আফ্রিদের আসার খবর নেই। চোখ ভিজে উঠলো ইয়াসিবার। টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। আফ্রিদের দেরি হতেই পারে, তবে কি সে একটা ফোন দিতে পারতো ওর কাছে? এতটাই ঘৃণা ওর জন্য। প্রচন্ড কষ্ট বুকে নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে ইয়াসিবা। রাত 12টা বেজে 30 মিনিটে হাসপাতাল থেকে বের হয় আফ্রিদ। আজ পেশেন্ট একটু বেশিই ছিল, এই জন্য দেরি হয়ে গিয়েছে। বাড়িতে পৌঁছাতে 15 মিনিট লাগলো আফ্রিদের। আফ্রিদের কাছে সবসময় এক্সট্রা চাবি থাকে বাড়ির, তাই কোনো ঝামেলা ছাড়াই নিঃশব্দে বাড়িতে প্রবেশ করলো। কিন্তু বাড়িতে ঢুকে ওর নজর সবার আগে ডাইনিং টেবিলে পড়ে। সেখানে ইয়াসিবা ঘুমিয়ে আছে। ঘড়ির দিকে তাকালে দেখে 12টা বেজে 50 মিনিট বাজে। আফ্রিদ আস্তে করে ইয়াসিবার পাশে গিয়ে দাঁড়ায়। ইয়াসিবার মুখের দিকে তাকিয়েই রইল। এই মুখটা দেখলেই তো সব ক্লান্তি দূর হয়ে যায় তার। কোমরের কাছাকাছি লম্বা ঘন চুল, মায়াবী মুখ, হরিণী চোখের অধিকারিণী সেই চোখে কাজল টানা, গোলাপি ঠোঁট যুগল, বাপাসে গেলে ছোট্ট একটা তিল, কপালেও একটা তিল আছে। ভালোবাসার মানুষটির এই আদুরে রূপে তো আফ্রিদ কতবার ঘায়েল হয়েছে, তা তার নিজেরও জানা নেই। হঠাৎ ইয়াসিবার চোখে জল দেখে ততমত খেয়ে যায় আফ্রিদ। তবে কি তার জন্যই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে মেয়েটা? ইয়াসিবার আরেকটু কাছে যেতেই ওর হাতের দিকে নজর যায় আফ্রিদের। দেখে ইয়াসিবার হাত পড়ে গিয়ে ফোসকা পড়ে গিয়েছে, ফুলেও আছে অনেক। মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে যায় আফ্রিদের। তার জন্য রান্না করতে গিয়ে মনে হয় হাত পুড়েছে। বার্ন ক্রিমটাও লাগায়নি মেয়েটা। ইনফেকশন হয়ে গেলে তখন কি করতো? এতটা কেয়ারলেস কেন মেয়েটা? আর কেনই বা এত কিছু করছে সে? কেন এত ভালোবাসা দেখাচ্ছে ভেবে পায় না আফ্রিদ। ইয়াসিবার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকায় আফ্রিদ। তারপর আস্তে করে ইয়াসিবাকে কোলে তুলে নেয়। আর এদিকে ইয়াসিবার ঘুম অনেক হালকা, যার কারণে সে জেগে যায়। হালকা চোখ মেলে, সে দেখে আফ্রিদ তাকে কোলে নিয়ে হাঁটছে। ইচ্ছে করে চোখ দুটো বন্ধ করে নেয় ইয়াসিবা। হোক না কিছু মিথ্যে অভিনয়, যে অভিনয় করে প্রিয় মানুষটির ভালোবাসাময় ছোঁয়া পাওয়া যায়। ইয়াসিবাকে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে দেয় আফ্রিদ। হাতটার অবস্থা অনেক খারাপ, মেডিসিন লাগাতে হবে, তাই উঠে দাঁড়াতে নেয় আফ্রিদ। কিন্তু পারে না, কারণ ইয়াসিবা তার শার্ট শক্ত করে খামচে ধরে রেখেছে। ইয়াসিবা ইচ্ছে করেই ধরে রেখেছে। মনে মনে এক রাশ অভিমান করে থাকলেও আফ্রিদকে কাছে পেয়ে দূরে যেতে দিতেও চাইছে না ইয়াসিবা। ইয়াসিবার চোখ দিয়ে অভিমানের অশ্রুধারা বইতে লাগলো। আফ্রিদ বুঝতে পেরেছে ইয়াসিবা সজাগ আছে। ওর চোখের জলরাশিগুলো মুক্তের মতো জল জল করছে। ইয়াসিবার দিকে খানিক তাকিয়ে থেকে আস্তে করে বলে আফ্রিদ, ছাড়ো আমাকে। বলেই আরো শক্ত করে আঁকড়ে ধরে আফ্রিদকে ইয়াসিবা। কি? ছাড়ো আমাকে একটু। আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না, শুধু যাব আর আসবো। আফ্রিদের কথায় আশ্বস্ত হয়ে ওকে ছেড়ে দেয় ইয়াসিবা। চোখ খুলে অন্যদিকে তাকিয়ে রইল। আফ্রিদ গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে ইয়াসিবার পাশে বসলো। আর সেটাই ইয়াসিবা বুঝতে পেরেও তাকালো না ওর দিকে। আফ্রিদ ইয়াসিবার পোড়া হাতটায় হালকা হাত ছোঁয়াতেই চমকে ওঠে। হাতটি সরিয়ে নিতে চাই ইয়াসিবা, কিন্তু তার আগেই ওর হাতটা খপ করে ধরে ফেলে আফ্রিদ। ইয়াসিবা কাপা গলায় জিজ্ঞেস করে, কি করছেন? কি হাত ধরছেন কেন? কেন আমি হাত ধরতে পারি না? আমি সেটা কখন বললাম? তো কি বোঝাতে চাইছো তুমি? আমি তোমার হাজবেন্ড, আমার অধিকার আছে তোমাকে ছোঁয়ার। হ্যাঁ আমি জানি। ইয়াসিবাকে বলতে না দিয়ে আফ্রিদ আবার বলে, তারপর কি? হ্যাঁ, আমি ধরলে হাতে ফোসকা পড়ে? হ্যাঁ, ওই আকাশ তোমার হাত ধরলে
বড্ড ভালো লাগে তাই না? আফ্রিদের মুখে এইসব কথা শুনতেই ঘৃণা চোখ বুজে নেয় ইয়াসিবা। ওর সারাটা শরীর ঘিন ঘিন করছে, এতটা খারাপ কথা কিভাবে বলতে পারলো আফ্রিদ তাকে? তার কি একটু বুক কাঁপলো না? ইয়াসিবা উঠে যেতে নিতেই আফ্রিদ তার হাত ধরে আবার বসিয়ে দেয়। রাগে শরীর জ্বলে যাচ্ছে ইয়াসিবার। এতটা আদিক্ষেতা তাকে নিয়ে কেন করছে? যদি তাকে সহ্যই করতে পারে না, তাহলে কেন এখন আটকে রেখেছে? ইয়াসিবা রুড়ো কণ্ঠে বলল, আমাকে ধরে রেখেছেন কেন? ছাড়ুন, আমি ঘুমাবো, নিচে বিছানা করা লাগবে। আজ নিচে ঘুমানো লাগবে না, বিছানাতেই ঘুমাও। ইনফ্যাক্ট আজ থেকে বিছানায় ঘুমাও তুমি। তো আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? আমিও বিছানায় ঘুমাবো। আফ্রিদের এমন কথা শুনে বড় বড় চোখ করে ওর দিকে তাকায় ইয়াসিবা। তা দেখে আফ্রিদ বলল, এভাবে তাকানোর কিছু নেই, আমরা স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমোতেই পারি। এখন আর কথা না বলে এখানে বসো। আফ্রিদ ইয়াসিবাকে নিয়ে বিছানায় বসালো। তারপর ফার্স্ট এড বক্স নিয়ে তারপর তুলে মেডিসিন লাগিয়ে ইয়াসিবার পোড়া জায়গা পরিষ্কার করার জন্য লাগাতেই ব্যথায় কুকড়ে ওঠে ইয়াসিবা। নিজের জামা খামচে ধরে, তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করার প্রচেষ্টা চালাতে লাগলো। আফ্রিদ ইয়াসিবার দিকে তাকায় একবার, আবার ইয়াসিবার হাতে ফু দিচ্ছে। আফ্রিদ বুঝতে পারছে পোড়া জায়গাটা প্রচুর জ্বলছে ওর, কিন্তু কিছু করার নেই, মেডিসিন লাগাতেই হবে, না হলে যে ঘাটা আরো বিগড়ে যাবে। ইয়াসিবার চাপা আর্তনাদে বুক কাঁপছে আফ্রিদের, চোখ জোড়া ভিজে উঠতে চাইছে বারবার, লাল হয়ে আছে। আফ্রিদ ভালোভাবে মেডিসিন লাগিয়ে ড্রেস আপ করে দিল ইয়াসিবার হাতে। ইয়াসিবার দিকে তাকায়, মেয়েটা ব্যথায় থরথর করে কাঁপছে। আফ্রিদ ওকে এইরকম করতে দেখে অস্থির হয়ে ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, এরকম কাঁপছো কেন? ইয়াসিবা ভাঙা গলায় কোনো রকম ভাবে বলে, আমার মাথাটা ঘুরাচ্ছে। কথাটা শুনে আর এক মুহূর্ত অপেক্ষা না করে আফ্রিদ দু হাতে ইয়াসিবাকে জড়িয়ে ধরে। তারপর ওর মাথাটা বুকে চেপে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হুশ, স্থির হও, কিছু হবে না, একটু শান্ত হও তুমি। নাও পানি খাও অল্প একটু। আফ্রিদ পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ওকে খাইয়ে দিল। ইয়াসিবা একটু স্থির হতে আফ্রিদ ওকে শুয়ে দিল। তারপরে উঠে যেতে নিতে ইয়াসিবা ওর হাত ধরতে আফ্রিদ বলল, নিচে যাচ্ছি খাবার আনতে, এখনই চলে আসবো। ইয়াসিবা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আফ্রিদ দ্রুত নিচে গিয়ে খাবার নিয়ে আসে। দুজনের জন্যই এনেছে। নিজের পছন্দের খাবারগুলো দেখে খাওয়ার লোভ সামলাতে পারছে না আফ্রিদ। রুমে এসে ইয়াসিবাকে আস্তে করে ওঠাতে গিয়েই ওর পিঠে আফ্রিদের হাতের চাপ লাগায় ব্যথা পায় ইয়াসিবা, তাই আহ করে ওঠে। কারণ কাল বেল্ট দিয়ে মারার কারণে এখনো ওর অনেক জায়গায় ব্যথা রয়ে গেছে। ইয়াসিবাকে এরকম আর্তনাদ করতে দেখে বুঝতে বাকি রইল না আফ্রিদের কালকের মারের জন্য শরীর এখনো ব্যথা আছে। আফ্রিদ ইয়াসিবাকে আস্তে আস্তে খাওয়াতে থাকে, সাথে নিজেও খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে প্লেটগুলো সরিয়ে রাখে আফ্রিদ। ইয়াসিবা বালিশে হেলান দিয়ে বসে আছে চোখ বুজে। আফ্রিদ হাতে মলম নিয়ে ইয়াসিবার কাছে আসলো। ওর কেমন যেন অস্বস্তি লাগছে। কাল তো ইয়াসিবার জ্ঞান ছিল না, তাই ওর শাড়ি খুলে সারা শরীর মুছে দিয়েছিল। কিন্তু আজ কিভাবে বলবে সে? আর ইয়াসিবার পক্ষেও মলমটা পিঠে লাগানো সম্ভব না। কি মনে করবে ইয়াসিবা? ধুর, কি মনে করবে? আফ্রিদ ওর স্বামী, আর স্বামী নিজের স্ত্রীর সেবা করতেই পারে। আফ্রিদ ইয়াসিবাকে ডাকে। ইয়াসিবা, একটু এদিকে ফিরে বসো আর কামিজটা খুলো। আফ্রিদের কথায় চকিত নয়নে তাকাই ইয়াসিবা। মানে এত ভোল্টেজের শক লেগেছে ও নিজেই বলতে পারবে না। ইয়াসিবাকে এরকম আচরণ করতে দেখে আফ্রিদের নিজেরও কেমন যেন লাগছে। সে ইতস্থিত গলায় বলে, এরকম করার কিছু নেই, তোমার পিঠের আঘাতগুলোতে এই মলমটা লাগাবো স্টিভ। আফ্রিদের কথা একটা দীর্ঘশ্বাস ফেলে ইয়াসিবা। শরীরের আঘাতগুলোতে মলম লাগিয়ে তো সারিয়ে দিতে পারবে আফ্রিদ, কিন্তু ওর মনের আঘাতগুলো কি পারবে সারাতে? তাচ্ছিল্য হেসে ইয়াসিবা বলল, তার কোনো দরকার নেই, আপনি ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়ে গিয়েছে। আফ্রিদের প্রচুর রাগ হলো কথাটা শুনে। সে ধমকে বলল, বেশি মাতব্বরি কে করতে বলেছে তোমাকে? যা করতে বলেছি করো। আফ্রিদের ধমকে কেঁপে ওঠে ইয়াসিবা। ভীত চোখে একবার তাকায় আফ্রিদের দিকে, দেখে আফ্রিদ ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। ভয়ে ইয়াসিবা একটানে কম্বলটা নিয়ে নিজেকে মুড়িয়ে ফেলে, পা থেকে মাথা অবধি। এদিকে ইয়াসিবাকে এমন কাণ্ড করতে দেখে আফ্রিদ খানিক স্তব্ধ চোখে তাকিয়ে রইল, তারপর নিঃশব্দে হেসে দিল। বিড়বিড় করে বলল, পাগলামিটা আজও আমার রাগী চোখ দেখে এতটা ভয় পায়। ওয়াশরুমে গিয়ে স্থির হয়ে আছে ইয়াসিবা। গাল দুটো লাল হয়ে ফুলে উঠেছে লজ্জায়। আফ্রিদ তাকে ধমকে ওয়াশরুমে পাঠিয়েছে, বলেছে কামিজটা চেঞ্জ করে আসতে, পিঠে মেডিসিন লাগাবে সে। কিন্তু ওয়াশরুমে এসে সে টাওয়ালটা গায়ে জড়িয়ে এখন লজ্জায় লাল নীল হয়ে বসে আছে ইয়াসিবা। নিজের কাছে নিজের লজ্জা লাগছে তার। তাহলে আফ্রিদের কাছে যাবে কিভাবে ভেবে পাচ্ছে না ইয়াসিবা, তাই থম মেরে বসে আছে।
অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করেও ইয়াসিবাকে আসতে না দেখে কপালে শুকনো ভাঁজ পড়ে আফ্রিদে। মেয়েটা এতক্ষণ করছেটা কি ভেবে পাচ্ছে না সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আফ্রিদ। তারপর ওয়াশরুমের সামনে গিয়ে দরজায় নক করে বলল, ইয়াশিবা, কি হয়েছে তোমার? আর কতক্ষণ লাগবে? অনেক রাত হয়েছে, মেডিসিন লাগিয়ে ঘুমাতেও হবে। এমনিতেও তোমার শরীর ভালো নেই ইয়াশিবা। আফ্রিদের ডাকে কেঁপে ওঠে ইয়াসিবা। তারপর আস্তে করে জবাব দেয়, আপনি যান, আমি আসছি। জলদি এসো। আফ্রিদ গিয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসলো। এদিকে খানিক বাদে বের হয়ে আসে ইয়াসিবা। গায়ে টাওয়াল জড়ানো, ওই যে লম্বা কোটের মতো এক ধরনের টাওয়াল থাকে মনে হয়, বাচ্চা বলে ওটাকে। তারপরেই বের হয়ে আসে। গুটি গুটি পায়ে গিয়ে আফ্রিদের সামনে দাঁড়ায়। আর আফ্রিদ তো হাঁ করে তাকিয়ে আছে। কতটা স্নিগ্ধ দেখাচ্ছে তার মায়াপরীকে। চোখে মুখে মনে হয় পানি দিয়েছে, তাই বিন্দু বিন্দু পানি জমে আছে। সামনের ছোট চুলগুলো ভেজা, আর মুখে কপালে লেপটে আছে। এক ধ্যানে তাকিয়ে রইল আফ্রিদ। আফ্রিদকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ইয়াসিবা লজ্জায় যেন পারে না মাটি খুঁড়ে তার মধ্যে ঢুকে যেতে। ইয়াসিবা হালকা একটু কাশি দিয়ে ওঠে, আর কাশির আওয়াজে আফ্রিদের ধ্যান ভাঙে। তারপর বলে, এখানে এসে বসো। ইয়াসিবা কোনো কথা ছাড়াই আফ্রিদের মুখোমুখি বসলো। আফ্রিদ তাকিয়ে আছে ইয়াসিবার দিকে। মেয়েটা লজ্জায় লাল হয়ে আছে। আফ্রিদ শুনেছে মেয়েরা নাকি তাদের ভালোবাসার মানুষের সামনে সবচেয়ে বেশি লজ্জা পায়। তাহলে ইয়াসিবাও তাকে ভালোবাসে। আফ্রিদ ইয়াসিবার প্রতিটি কাজে নিজের জন্য অসীম ভালোবাসা খুঁজে পায়। তবে পুরনো সেসব কি মিথ্যে ছিল? হ্যাঁ, মিথ্যেই সব, মিথ্যে। আফ্রিদ ইয়াসিবার চোখেই নিজের জন্য ভালোবাসা খুঁজে পায়, অসীম ভালোবাসা। আফ্রিদকে সব সত্যি খুঁজে বের করতে হবে। অতীতে কি হয়েছিল সব জানতে হবে। 3 বছর আগে যে ভুলটা করেছে, আবারও সেই একই ভুল সে করতে পারবে না। শুধু মানুষের মুখের কথায় আফ্রিদ আর ভুলবে না, এবার নিজেই সত্যি বের করবে। ইয়াসিবার বাহু ধরে নিজের কাছে নিয়ে আসে আফ্রিদ। ইয়াসিবা চকিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। আফ্রিদ মনে মনে হালকা হাসলো। ইয়াসিবার গালে হালকা করে নিজের হাত ছোঁয়। কেঁপে ওঠে ইয়াসিবা। ওর হাত দুটো আফ্রিদের কাঁধে থাকায় আফ্রিদের কাঁধ খামচে ধরে। আফ্রিদ ইয়াসিবার গালের চুলগুলো কানের পিছে গুজে দেয়। চোখ নামিয়ে নেয় ইয়াসিবা। আফ্রিদের দিকে তাকানোর সাহস নেই তার। আফ্রিদ উঠে দাঁড়ায়, তারপর ঘরের লাইট নিভিয়ে দেয়। ইয়াসিবা আফ্রিদকে ঘরের লাইট নিভাতে দেখে জিজ্ঞেস করে, লাইট নিভাচ্ছেন কেন? ইয়াসিবার কথায় বাঁকা হাসে আফ্রিদ। বলে, তো আমার সামনে এত আলোর মাঝে নিজের উন্মুক্ত পিঠে মলম লাগাতে চাও? অবশ্য তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি লজ্জা না পেলে আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি। ইয়াসিবা দ্রুত জবাব দেয়, না না, ঠিক আছে, লাইট জ্বালানোর দরকার নেই। আফ্রিদ হালকা হেসে ইয়াসিবার পাশে এসে বসলো। ঘর ততটাও অন্ধকার না, ব্যালকনি দিয়ে বাগানের লাইট জ্বালানো সেই আলো আসছে। প্রায় স্পষ্টই সব দেখা যাচ্ছে। আফ্রিদ ইয়াসিবা ঘুরিয়ে বসিয়ে দেয়। এখন ইয়াসিবার পিঠ আফ্রিদের বুক বরাবর। আফ্রিদ পিছন থেকে ইয়াসিবার কোমর পাশ দিয়ে হাত নিয়ে ওর পেটের কাছে ফিতাটা খুলে দেয়। ইয়াসিবা চোখ খিচে বন্ধ করে আছে। ফিতাটা খোলার পর ওর কাঁধ থেকে আস্তে আস্তে বাচ্চাপটা নামিয়ে দেয় আফ্রিদ। ইয়াসিবা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ইয়াসিবার উন্মুক্ত পিঠ আফ্রিদ পুরো স্পষ্টই দেখতে পাচ্ছে বাগানের লাইটের আলোতে। ইয়াসিবার চুলগুলো ঘাট থেকে সরিয়ে দেয়। ইয়াসিবা কেঁপে উঠে বিছানার চাদর খামচে ধরে। এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে যাচ্ছে ইয়াসিবার হৃদয়। আফ্রিদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াসিবার পিঠে। কালো তিলটা আফ্রিদকে প্রচুর টানছে। মন চাচ্ছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু আবারও পিঠে মারের দাগগুলো দেখে বুকটা কষ্টে ছেয়ে যাচ্ছে। ইস, তার জন্য এসব হয়েছে। আফ্রিদ নিজের মনকে আর বাধা দিল না। ভালোবাসে তো সেই মেয়েটাকে, আর ইয়াসিবাও তাকে ভালোবাসে, তা সে খুব ভালোভাবেই জানে এখন। আফ্রিদ ইয়াসিবার পিঠে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দিতে থাকলো, ছোট ছোট করে। এদিকে ইয়াসিবার জান যায় যায় অবস্থা। আফ্রিদ কি করছে? অসহ্য সুখে সে তো মরেই যাবে। আচ্ছা, আফ্রিদ কি মন থেকে তার কাছে আসছে, নাকি ঘোরের মাঝে এসব করছে? কথাটা ভাবতে নিজের বাচ্চাটা নিজের শরীরে জড়িয়ে আফ্রিদের দিকে ঘুরে বসে ইয়াসিবা। এদিকে ইয়াসিবাকে এমন করতে দেখে আফ্রিদ নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়াসিবা কাপা গলায় বলল, আপনি আসলে কি? আফ্রিদ বুঝতে পারছে ইয়াসিবা কি বলতে চাইছে। ইয়াসিবা তার এহেন বিহেভে একটু শক খেয়েছে। আফ্রিদ নেশা ধরা গলায় বলল, আমি জানি তুমি কি ভাবছো। আমি কোনো ফর্মালিটিস পছন্দ করি না। আমি তোমার স্বামী, আর তোমাকে নিজের মতো করে ভালোবাসার অধিকারও আমার আছে। তুমি কি আমায় সেই অধিকার দিবে না? আফ্রিদের কথাই ইয়াসিবার চোখে পানি চলে আসলো। তবে কি আফ্রিদ তাকে ক্ষমা করে দিয়েছে? তাকে বিশ্বাস করেছে যে আগের কোনো কিছুই ইয়াসিবা ইচ্ছে করে করেনি? ইয়াসিবা ধরা গলায় বলল, আপনি আমার স্বামী, আমাকে
ভালোবাসা শাসন করার সব কিছুর অধিকারই আপনার আছে। তারপর আবার আফ্রিদের হাত দুটো ধরে বলে, আপনি শুধু আমাকে ভালোবাসুন আর বিশ্বাস করুন। আমি সত্যি বলছি, ওসব আমি ইচ্ছে করে কিছুই করিনি। আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি ছেড়ে অন্য কারো কাছে যাওয়ার কল্পনাও করতে পারি না। ইয়াসিবা হু হু করে কেঁদে দিল। আফ্রিদ ইয়াসিবার চোখে পানি দেখে আফ্রিদ নিজেরও চোখে পানি চলে এসেছে। না, এই মেয়েটা কখনোই তাকে ঠকাতে পারে না। আফ্রিদ ইয়াসিবাকে হ্যাচকা টানে নিজের বুকে নিয়ে আসে। তারপর ইয়াসিবার মাথাটা নিজের বুকে চেপে ধরে বলে, হুশ, আর কেঁদো না। আমি আর তোমাকে কষ্ট দিব না। আমি তোমাকে বিশ্বাস করি ইয়াশিবা, আর অনেক ভালোবাসি। কিন্তু কি কারণে তুমি 3 বছর আগে সেসব করেছিলে বলো আমাকে ইয়াশিবা? ইয়াসিবা কাঁদতে কাঁদতেই বলে, আমি বলতে পারবো না আপনাকে। আমাকে মাফ করুন। এই কথাটা না হয় অজানাই থাক। এটা আমাকে বলতে বলবেন না প্লিজ। আফ্রিদ বুঝতে পারলো এর পিছনে অনেক বড় একটা কারণ আছে, যেটা ইয়াসিবা বলতে চাইছে না। আফ্রিদ আর জোর করলো না ইয়াসিবাকে। মেয়েটা এমনিতে অসুস্থ। আফ্রিদ ইয়াসিবার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বলল, হুশ, আর কাঁদবে না। আজ থেকে তোমার চোখে আমি আর পানি আসতে দিব না। তোমাকে এতটা ভালোবাসা দিব যে তুমি আগের সব বিষাক্ত স্মৃতি ভুলে যাবে। ইয়াসিবাকে অনেক বুঝিয়ে শুনিয়ে স্থির করে ওর পিঠে মেডিসিন লাগিয়ে দিল। তারপর নিজে শুয়ে তারপর ইয়াসিবাকে বুকে টেনে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইয়াসিবা আজ খুশিতে আত্মহারা। ওর কতদিনের মনের আশা পূরণ হলো, নিজের ভালোবাসার মানুষটি তার স্বামী হবে, আর তার বুকে মাথা দিয়ে সে নিশ্চিন্তে ঘুমাবে। আজ সে শান্তিতে ঘুমাবে। এই বুকটাই যে তার চিরশান্তির স্থান। ইয়াসিবা চোখ বুজে আফ্রিদকে আরো জোরে আঁকড়ে ধরল। আফ্রিদও ইয়াসিবার কপালে চুমু খেয়ে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। সেও ঘুমাবে। অনেকদিন পর আজ মনটা অনেক হালকা লাগছে তার। আজ সে সুখী, পৃথিবীর বুকে চিরসুখী। সকালের কারো মিষ্টটাকে ঘুমো ঘুমো চোখ দুটো মেলে তাকায় ইয়াসিবা। পরক্ষণে সামনের মানুষটিকে দেখি তার চেহারায় যেন একটা প্রাপ্তির হাসি ফুটে উঠল। আজ কতটা দিন পর সে আগের আফ্রিদকে দেখতে পাচ্ছে। ইয়াসিবাকে নিজের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আফ্রিদ কিঞ্চিত হাসলো। তারপর আলতো হাতে ইয়াসিবার গাল স্পর্শ করলো। ইয়াসিবা আবেশে চোখ বুজে নিল। এই মানুষটার এই আলতো হাতে স্পর্শটাও যে ইয়াসিবাকে স্বর্গীয় সুখ প্রদান করে, তাকে সে জানে। আমার ঘুম কুমারী উঠবেন না। আজকে সকালটা আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা যাক। আফ্রিদের কথা ইয়াসিবা চোখ খুলে প্রাপ্তির হাসি দিল। এইটাই তো সে চেয়েছিল খোদার দরবারে এতদিন। অবশেষে তার রব তার দিকে মুখ তুলে তাকিয়েছে। ইয়াসিবা ছোট বাচ্চাদের মতো আদর আদরের মুখ বানিয়ে দুহাত উপরে তুলে বাচ্চাদের মতো ভঙ্গি করে আফ্রিদকে বুঝালো যে তাকে কোলে নিয়ে ফ্রেশ করে আনতে। আফ্রিদ ইয়াসিবার কাণ্ড দেখে হেসে দিল। তারপর ইয়াসিবাকে কোলে তুলে নিয়ে ওর নাকে নাক ঘষে দিয়ে বলল, এত বড় হয়ে গেলে এখনো সে আগের বাচ্চা ইয়াসিবাই আছো? আমি আজীবন আপনার কাছে আগের ইয়াসিবা হয়েই থাকতে চাই, যে ইয়াসিবা আফ্রিদকে ভালোবেসেছিল। আচ্ছা। হ্যাঁ। আফ্রিদ ইয়াসিবাকে নিয়ে ওয়াশরুমে নামালো। ওকে সুন্দরভাবে ফ্রেশ করিয়ে দিয়ে দুজনে একসাথে অজু করে এসে নামাজ আদায় করে নিল। মসজিদ দূরে হয়, আফ্রিদ ঘরেই নামাজ পড়ল। নামাজ আদায় শেষে আফ্রিদ বলল, তুমি বারান্দায় যাও, আমি আসছি। কোথায় যাবেন? বললাম না আসছি। আচ্ছা। ইয়াসিবা বারান্দায় চলে গেল। শীতের ভোর হওয়াতে এখনো কুয়াশা কাটেনি, তবে ইয়াসিবার মনের কুয়াশা কেটে গেছে। মৃদুমন্দ বাতাস এসে ইয়াসিবার গা ছুঁয়ে যাচ্ছে। নামাজ পড়ায় আজ কতটা সতেজ লাগছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি আজ মেয়েটা। ইয়াসিবার চুলগুলো ছাড়া বিধায় কিছুক্ষণ পর পর হালকা করে দুলে উঠছে। আর উঠছে ইয়াসিবার শাড়ির আঁচল। এই হৃদয় কাঁপানো দৃশ্য কেই বা না চায় দেখতে। কফি হাতে বারান্দায় দরজার সামনে দাঁড়িয়ে নিজের প্রিয়তমার এই অপরূপ রূপ দেখতে ব্যস্ত আফ্রিদ। কানের পিছে চুল গুজে দিয়ে পাশ ফিরে তাকাতে আফ্রিদকে কফি হাতে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো ইয়াসিবা। ইয়াসিবা আফ্রিদের কাছে গিয়ে আস্তে করে বলল, এখানে দাঁড়িয়ে আছেন কেন? নিজের প্রিয়তমাকে প্রেমের সিক্ততায় আড়ষ্টতা নিয়ে দেখছিলাম। ঘোরমাখা কণ্ঠে আফ্রিদের। আর আফ্রিদের এই কথায় যেন এক ভয়ঙ্কর মাদকতা উপলব্ধি করতে পারলো ইয়াসিবা। সারা শরীর জুড়ে যেন তার ভালোবাসার এক অজানা বাতাস বয়ে গেল। চোখ বুজে ফেলল সে। কিন্তু খানিক বাদে আচমকা তাকে আফ্রিদ পাজাকুলে তুলে নেওয়াতে ঘাবড়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরল। আচমকা আফ্রিদ এমন করবে ভাবতে পারেনি সে। আসলে আফ্রিদ ইয়াসিবাকে চোখ বুজে থাকতে দেখে পাশের টেবিলে কফি মগ দুটো রেখে ওকে কোলে তুলে নেয়। ইয়াসিবাকে নিয়ে আফ্রিদ জিভানে বসল। ইয়াসিবাকে কোলে নিয়ে সে কফি মগ দুটো নিল। তারপর দুজনে কফি পান করে সকালের ভোরের আবহাওয়া উপভোগ করতে লাগলো। ইয়াসিবা কফি শেষ করে বসে আছে। আফ্রিদ ব্রুকুচকে তাকিয়ে আছে। সে ভেবে পায় না একটা মেয়ে এতটা গরম কফি কিভাবে খেতে পারে।
যেখানে আফরিদ ছেলে হয়েও পারে না। আফরিদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইয়াসিবা বলেন, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি তোমায়। আমি কি করলাম? কিছুই করনি। তাহলে? তুমি সবকিছু এত গরম খাও কিভাবে? আমি পুরুষ মানুষ হয়েও পারি না গরম কিছু খেতে। আফরিদের কথাই ইয়াসিবা খিলখিল করে হাসল, আর তার হাসিতে মাতাল আফরিদ। বলল, এভাবে হেসো না সুন্দরী। কেন? এই যে বুকে বড্ড লাগে। বুকের বাঁ পাশ দেখিয়ে আফরিদ বলে। ইয়াসিবা আবারও হেসে দিল। আফরিদ বুকের বাঁ পাশে চেপে ধরে বলল, শেষ আমি। ওগো মোর মায়াবী কন্যা, এইবার তো হৃদয়টা বুঝি আপনার এই হাসির ঝংকারের এই তীরে ছিন্ন ভিন্ন হয়ে গেল। ইয়াসিবা হেসেই বলল, কি হয়েছে আপনার? ভয়ানক এক অসুখ। কিসের অসুখ? ভালোবাসাময় অসুখ। এখন আমি কি করতে পারি আপনার জন্য? কিছু না মায়াবতী, শুধু একটু অমৃত পান করিয়ে স্বর্গীয় সুখের রাজ্যের আংশিক দেখা দিন আমায়। নেশা জড়ানো কণ্ঠ আফ্রিদের। আফ্রিদের এই নেশা জড়ানো কণ্ঠের আবদারটা কিসের তাই ইয়াসিবা ভালোই বুঝতে পারল। মুহূর্তেই লজ্জায় ইয়াসিবার গাল দুটো ফুলে উঠল। ইয়াসিবা আফ্রিদের কোল ছেড়ে উঠে দাঁড়াতে নিলেই আফ্রিদ তার হাত চেপে ধরে করুণ গলায় বলল, রূপবতী চলে গেলে যে ব্যথাটা আরো বেড়ে যাবে। তোমার ওই অষ্টধয়ের আলতো ছোঁয়ায় আমার এই ব্যথিত হৃদয়টা ভালো করে দাও। ইয়াসিবা লজ্জায় জুবুথুবু হয়ে বসে রইল। লোকটা কি জানে না যে তার রূপবতীর যে অনেক লজ্জা? এত লজ্জা পেরিয়ে সে কিভাবে? ইস, আর ভাবতে পারছে না ইয়াসিবা। তবুও কাপা গলায় বলল, আপনার রূপবতীর ওষ্ঠদয়ের ছোঁয়া আপনি নিজেই নিয়ে নিন না। আপনার প্রিয়তমার যে বড্ড লজ্জা। এভাবে বললে যে আরো কিছু পাবার তৃষ্ণা বেড়ে যায়। ইয়াসিবা আফ্রিদের ঠোঁট চেপে ধরলো ওর কথায়। আফ্রিদ ইয়াসিবার হাতের তালুতে চুমু খেলো। কেঁপে উঠল ইয়াসিবা। আফ্রিদ ইয়াসিবার কোমর জড়িয়ে ধরে টেনে নিজের বুকের মধ্যেখানে টেনে নিয়ে আসলো। ইয়াসিবার নিজের দৃষ্টি এখনো নিচের দিকে আবদ্ধ করে রেখেছে। লাজুক লতা তাকাবে না? হুম, কেন তাকাও না? আমি যে তাকাতে পারবো না। আপনার এই মাতাল করা চাহনি যে আমার ভীরতা বড্ড এলোমেলো করে দেয়। প্রচন্ড মিয়ে যাওয়া গলায় আস্তে করে বলল ইয়াসিবা। ভালোবাসি ইয়াসিবা। আফ্রিদের মুখে যতবার এই ভালোবাসি কথাটা শুনে ততবার ইয়াসিবা তার হৃদয়টায় একটা সুখের রাজ্যের দেখা পায়। ইয়াসিবা চোখ তুলে তাকাতেই আফ্রিদের তপ্ত ওষ্ঠদয়ের তীব্র ছোঁয়া নিজের ওষ্ঠজোড়ায় পেল। মুহূর্তেই আফ্রিদের আরো কাছে এসে এক হাতে ওর পিছনে চুলগুলো, অন্য হাতে ওর বুকের কাছে শার্ট খামচে ধরল। দীর্ঘ 3 বছর 7 মাস পর এই ভালোবাসাময় আবেগে মাখামাখি দুজন। গভীর একটা প্রেমাসিক্ত চুম্বন শেষ করে আফ্রিদ ইয়াসিবাকে ছেড়ে দেয়। ইয়াসিবা দ্রুত নিজের লজ্জারাঙ্গা মুখটা লুকোতে আশ্রয় নিল তার স্বামীর বুকের মাঝখানটায়। আফ্রিদ ইয়াসিবা চুলগুলো একপাশে সরিয়ে দিল। আফ্রিদের ঠান্ডা হাতের ছোঁয়ায় আরো মিয়ে গিয়ে মিশে গেল আফ্রিদের বুকে সে। আফ্রিদ ইয়াসিবার ঘাড়ও করে এক চুমু খেলো। ইয়াসিবা আলতো করে উফ করে শব্দ করে তুলল। জোরে জোরে শ্বাস নিতে নিতে ইয়াসিবা বলল, এইভাবে ছোবেন না গো, আমার যে মরণ হবে। ভালোবাসার উষ্ণ স্পর্শে যদি মরণ হয় তবে আমিও মরতে চাই। ইয়াসিবা তাকালো আফ্রিদের দিকে। আফ্রিদের চোখ দুটো যেন তাকে বলছে, একটু তোর অধর জোড়ার ছোঁয়া দে না আমায়। আমি যে বড্ড কাঙাল, তোর ভালোবাসার কাঙাল। ইয়াসিবা ঝুঁকে এলো আফ্রিদের মুখের সামনে। মৃদু এসে আফ্রিদ নিজের চোখ বুজে নিল। ইয়াসিবা ভালোবাসা দিয়ে তপ্ত এক চুমু খেলো আফ্রিদের কপালে। তারপর দু চোখে, তারপর দু গালে ঠোঁটের দিক তাকিয়ে থেমে গেল সে। ওকে থামতে দেখে আফ্রিদ চোখ বন্ধ অবস্থায় বলে ওঠে, এই ঠোঁটজোড়া কি কোনো ঘোর অন্যায় করেছে যে তারা এই সুন্দরীর অধরের একটুখানি ছোঁয়া পাচ্ছে না? ইয়াসিবা হাত দিয়ে আলতো স্পর্শ করলো আফ্রিদের ঠোঁটে। আফ্রিদের ঠোঁট ইয়াসিবার আঙুলে চুমু খেলো। প্রতিবার যতবার ইয়াসিবা হাত ছুঁয়েছে অবশেষে ইয়াসিবা সময় নিয়ে গভীর এক চুমু খেলো আফ্রিদের ঠোঁটে। তারপর জাপড়ে ধরলো আফ্রিদকে। আফ্রিদও তাকে জড়িয়ে ধরলো। দুজন ভালোবাসা মানুষের জন্য এর চেয়ে আর সুখের সময় কী বা হতে পারে? আজ আফ্রিদ পরিপূর্ণ। হ্যাঁ, সে তার প্রেয়সীর ভালোবাসায় পরিপূর্ণ। আফ্রিদ হাসপাতালে যাবে তাই রেডি হয়ে নিচে নেমে আসলো। আজ সার্ভেন্টসরাই রান্না করেছে। খানিক বাদে ইয়াসিবাও নিচে নেমে আসলো। আফ্রিদ ইয়াসিবার দিকে তাকালো। মেয়েটা কালো একটা সেলোয়ার স্যুট পরেছে, সাথে ম্যাচিং ইয়াররিংস আর হালকা সাজ। এইতেই যেন মায়া রাজ্যের রাজকন্যা লাগছে তাকে। ইয়াসিবা আর চোখে একবার তাকালো আফ্রিদের দিকে। লোকটা তাকে দেখছে, এক ধ্যানে তাকিয়ে আছে। ইয়াসিবা এখনো চোখ তুলে তাকাতে পারছে না আফ্রিদের দিকে। সকালের কথা মনে পড়লে ওর লজ্জায় শরীরে লোম দাঁড়িয়ে যায়। আফ্রিদ এগিয়ে এসে হাত বাড়ালো ইয়াসিবার দিকে, তারপর বলল, মাই বিউটিফুল ওয়াইফি, ক্যান আই
ইয়াসিবা হেসে আফ্রিদের হাতে হাত রাখলো। আফ্রিদ তাকে চেয়ারে বসিয়ে নিজে বসলো। তারপর এক প্লেটে খাবার বেড়ে নিজে খেলো, সাথে ইয়াসিবাকেও খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষে দুজন বেরিয়ে গেল। আফ্রিদ গেল তার হাসপাতালে আর ইয়াসিবা গেল তার ভার্সিটিতে। আফ্রিদের হাসপাতাল আর ইয়াসিবার ভার্সিটি পাশাপাশি, যেতে মাত্র 2 মিনিটের মতো লাগে। ইয়াসিবা ভার্সিটিতে পৌঁছাতেই কোথা থেকে যেন আবিয়া দৌড়ে এসে জাপড়ে ধরলো ওকে। এতে ইয়াসিবা 2 কদম পিছিয়ে গেল। আবিয়া লাফাচ্ছে রীতিমতো। দোস্ত দোস্ত, আজ কতদিন পর তুই এলি, আই এম সো হ্যাপি। ইয়াসিবা বহু কষ্টে আবিয়াকে ছাড়িয়ে বলল, কেন হ্যাপি? আমাকে কি জীবনেও দেখিস নাই? এরকম করে বলছিস কেন? ও তো এমনি ছাগল পাগল কোথাকার। পিছন থেকে ইবাদের কথায় হেসে ফেলল ইয়াসিবা। ইবাদ এবার ইয়াসিবাকে বলে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আমি ভালো থাকি আর কিভাবে, তুই 2 দিন ছিলি না, এই পাগলকে সামলাতে সামলাতে আমার বেহাল দশা। ইবাদের কথায় আবিয়া খেপে গেল। তেরে এসে বলে, কি বললি তুই? আমাকে দুবার পাগল বলেছিস। শয়তান ছেলে, আজ তোর চুল ছিঁড়ে ফেলবো। আর এক মুহূর্ত না থেমে আবিয়া ইবাদের চুল ধরে টানতে লাগলো। আর ইবাদও কম যায় না, সেও আবিয়ার চুল ধরে টানতে লাগলো। এদিকে বিস্ময়কর চোখে তাকিয়েছে ইয়াসিবা। সে জানে এই দুটো সারাদিন ঝগড়া করে, তাই বলে ভার্সিটির মাঝে এইভাবে চুল ধরে টানাটানি করবে ভেবে পায় না ইয়াসিবা। কে বলবে এই দুটো ভার্সিটির স্টুডেন্ট। ইয়াসিবা দ্রুত গিয়ে দুটোকে আলাদা করলো। এখন ইবাদ আর আবিয়া মাথা ধরে দাঁড়িয়ে আছে। ইও, আমার মাথা এমন ঘুরে কেন? ঘুরবে না, চলাচলি করলে এমনই হবে। নাক মুখ কুচকে বলল ইয়াসিবা। দোস্ত, এই আবিয়া হাতিটা কি খায় আল্লাহই জানে, এত শক্তি হাতে। আহ, আমার মাথা। ভালো হয়েছে, এখন মন চাইতেছে দুটোকেই মাথা একসাথে করে ঠাস করে বাড়ি মারি। আবিয়া ইয়াসিবার কথায় গুরুত্ব না দিয়ে বলল, আচ্ছা দোস্ত শুন। ইয়াসিবা তাকালে আবিয়া আবার বলে, দোস্ত ক্রাশ খেয়েছি। হ্যাঁ, সে তো তুই প্রতিদিনই ওই খাস। না, এইবার সিরিয়াস ক্রাশ, জামাই বানানোর ইচ্ছা আছে। এদিকে আবিয়ার কথাগুলো শুনে ইবাদের মুখটা বেলুনের মতো চুপসে গেল। মেয়েটা কি বুঝে না যে ইবাদ তাকে কতটা ভালোবাসে? তাও কেন এমন করে সে? না, অনেক সুযোগ দিয়েছে সে, আর না, এবার যা করার সব সরাসরি করবে সে। এই মেয়ে বেশি তিরিং বিরিং করলে দরকার পড়লে হাত পা ভেঙে দিয়ে তাকে কোলে নিয়ে ঘুরবে। আবিয়া বলল, দোস্ত এত জোস পোলা। এমন করে বলছিস যেন কোন দেশের রাজা। রাজা কি, তার থেকেও হ্যান্ডসাম, ড্রেসিং উফ, পুরাই হিরো। জানিস কোথায় আছে সে এখন? প্রচন্ড বিরক্ত নিয়ে বলল ইয়াসিবা। আমি কিভাবে বলবো? ওই হাসপাতালের মালিক সে, আর ডাক্তারও। এতদিন যে কেন আমি দেখতে পাইনি আল্লাহই জানে। আমার চোখ যে কই থাকে। পাশের হাসপাতালটা দেখিয়ে বলল আবিয়া। চমকে আবিয়ার দিকে তাকালো ইয়াসিবা। এই হাসপাতালের মালিক তো আফ্রিদ। তবে কি তার কথাই বলল আবিয়া, নাকি সে ভুল শুনেছে? ইয়াসিবা কাপা হাতে নিজের ফোনে আফ্রিদ আর তার একটা ছবি বের করলো। এদিকে তো আবিয়া বকর বকর করেই যাচ্ছে, তাকে ক্রুব্ধ দৃষ্টিতে তাকিয়ে ইবাদ। ইয়াসিবা আবিয়ার সামনে তাদের ছবিটা তুলে ধরলো, যেটা আজকে সকালেরই তোলা, যেখানে আফ্রিদ ইয়াসিবা পেছন থেকে জড়িয়ে ধরে আছে আর ইয়াসিবার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আবিয়া কথা থামিয়ে ছবিটার দিকে তাকিয়ে রইল। ইয়াসিবা জিজ্ঞেস করলো, এইটাই কি তোর সেই ক্রাশ? হ্যাঁ দোস্ত, কিন্তু তুই ওনার সাথে মানে? এই হসপিটাল দা মেরিল্যাব প্লাস এর মালিক মিস্টার আফ্রিদ চৌধুরী আমার হাজবেন্ড। মানে বুঝতে পারছিস, আমি মিসেস আফ্রিদ চৌধুরী। ইবাদও এবার এই কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। আবিয়া আর ইবাদ দুজনেই অবাক। ইয়াসিবা যে বিবাহিত তারা কেউ জানতো না। ইবাদ বলল, তুই সত্যিই বিবাহিত? হ্যাঁ, আর আফ্রিদি আমার হাজবেন্ড। তাহলে এতদিন বলিসনি কেন? তার পেছনে অনেক কাহিনী, বলবো একদিন সময় করে। কথাটা বলেই ইয়াসিবা আবিয়ার দিকে তাকালো। মেয়েটা এখনো আহাম্মক বনে দাঁড়িয়ে আছে। আবিয়াকে এইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে ফেলো ইয়াসিবা। অনেক হাই ভোল্টেজের ঝটকা খেয়েছে বেচারি। যতবার কোনো ছেলের উপর ক্রাশ খায়, সেই ছেলে হয়তো বিবাহিত হয়, না হলে তার গার্লফ্রেন্ড থাকে। ইয়াসিবা আলতো করে ডাকে আবিয়াকে। আবিয়া। সাথে সাথে ইয়াসিবা জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিতে ইবাদ তাকে ধরে ফেলে। ইবাদ অস্থির হয়ে আবিয়াকে কোলে তুলে নিয়ে বটগাছের নিচে গিয়ে বসলো। ইয়াসিবাও সাথে সাথে এলো। এই আবিয়া, চোখ খোল, তাকা আমার দিকে। আবিয়া। ইবাদ অস্থির হয়ে গেছে। হঠাৎ আবিয়া যে জ্ঞান হারাবে ইবাদ ভাবতেও পারেনি। ইবাদ কেমন হাইপার হতে দেখে ইয়াসিবা বলল, ভালোবাসিস আবিয়াকে? আবিয়া ডাকা থামে স্থির দৃষ্টিতে তাকালো ইবাদ। ইয়াসিবা আবার একই কথা জিজ্ঞেস করলো। ইবাদ এবার বলল, হ্যাঁ, প্রচন্ড ভালোবাসে। তাহলে বলিস না কেন? ও বুঝে নিতে পারে না, আমার চোখের ভাষা কি বুঝতে পারে না?
এই যে ও প্রতিদিন এক এক ছেলেকে নিয়ে প্রশংসা করে ক্রাশ খায় বলে, তখন আমার ব্যথিত চোখ দুটো কি ও দেখে না? জানিসই তো ও একটু ছেলে মানুষই করে। তুই বলে দে না নিজের মনের কথা। ও কি পাগল ছাগল, সোজা কথা বুঝবে না? এইবার ওকে থাপড়িয়ে বোঝান লাগবে। রাগী গলা ইবাদের। ইয়াসিবা হেসে ইবাদের বাহুতে চাপড় মেরে বলল, রাগিস না, এইবার এর জ্ঞান ফেরা। ইবাদ মাথা ঝাঁকিয়ে ব্যাগ থেকে পানির বোতল বের করে আবিয়ার মুখে পানি ছিটা দিল। কিছুক্ষণের মাঝেই আবিয়ার জ্ঞান ফিরল। সে মাথার দুপাশে চেপে ধরে উঠে বসতেই ইয়াসিবার দিকে নজর যায়। মুহূর্তে একটু আগের ঘটনা মনে পড়তেই সে বড় বড় চোখে তাকে তুতলে জিজ্ঞেস করলো, তুই বিবাহিত? ইয়াসিবা মাথা ঝাঁকালো। তোর হাজবেন্ড এই হাসপাতালের মালিক আফরিদ চৌধুরী? ইয়াসিবা মৃদু হেসে আবারও মাথা ঝাঁকালো। সাথে সাথে আবিয়া ভ্যা করে কেঁদে দিল। এখন আমারই কি হবে গো? আমি যার উপর ক্রাশ খাই সেই কেন এরকম হয়? হয় বিবাহিত, না হলে জেফ আছে, আর শেষে কিনা যাকে পার্মানেন্ট করতে চাইলাম সেই নাকি আমার বেস্টুর বর। ইয়া মাবুদ! ইবাদ এবার প্রচুর রেগে গিয়ে দিল এক রাম ধমক। চুপ বেয়াদব মেয়ে, আর একবার ভেবে করবি তো থাপড়িয়ে গাল লাল করে দিব। আবিয়া কতক্ষণ ইবাদের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর আবারও ভ্যা করে কেঁদে দিল। ইয়া মাবুদ! এ কোথায় এনে ফাঁসাইলা তুমি? আবিয়া! ইবাদের রাগী চিৎকারে সাথে সাথে কান্না থামিয়ে আবিয়া মুখে আঙ্গুল দিয়ে ড্যাব ড্যাব করে ইবাদের দিকে তাকিয়ে বললাম, আমি চুপ, আর একটা কথাও বলবো না। এদিকে ইয়াসিবা এদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আসলে হাসপাতাল নতুন উঠানো হয়েছে, মাত্র 5 মাস ধরে চালু হয়েছে। আফরিদ আগে অন্য হাসপাতালে বসত, কিন্তু এই হাসপাতালটা কমপ্লিট হতেই সে এখানে এসে পড়ে। আর আফরিদ সচরাচর মাস্ক পরে বাহির হয়, আর এমনিতেও সে গাড়ি থেকে নেমে এদিক ওদিক না তাকিয়ে সোজা হাসপাতালে ঢুকে যায়। তাই তাকে কেউ আর বেশি দেখতে পায় না, শুধু যারা পেশেন্ট থাকে তারাই একটু দেখতে পায়। আর ইয়াসিবা যে বিবাহিত সেটা আফরিদের সাথে মান অভিমান থাকার কারণেই সে কাউকে বলেনি যে সে বিবাহিত। আর এখন এই সত্যি কথা শুনেই তার প্রিয় 2 বন্ধু টাসকিত। আফরিদ খানিক বিরক্ত হয়ে বলে, মা, আমি কতবার বলেছি আমি ওই বাড়িতে যাব না। কায়া চৌধুরী রেগে বললেন, কেন আসবি না? ওই মেয়েটা নিশ্চয়ই বারণ করেছে। মা, তুমি ইয়াশিবা কেন দোষ দিচ্ছ? ওই মেয়েটারই সব দোষ। ওই তোকে বলে যে আমার কাছে না আসতে। ওহ মা, প্লিজ। আর ওই মেয়ে, এই মেয়ে বলছো কেন? ওর একটা ভালো নাম আছে, ইয়াসিবা। আর ভুলে যেও না, ইয়াসিবা এখন চৌধুরী বাড়ির বড় বউ। আমি ওকে কখনো পুত্রবধূ রূপে মানি না। তোকে কতবার করে বললাম ওই মেয়েকে বিয়ে করিস না। একবার ধোকা খেয়ে তোর শিক্ষা হয়নি? মা, আই এম ফেড আপ। আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং রাইট নাও। ওকে, বাই, টেক কেয়ার। বলে ফোন কেটে দিল আফরিদ। রাগে ওর মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। কেন যে মা বুঝে না ইয়াসিবাকে সে ভালোবাসে, আর ভালোবাসার মানুষটির নামে এইসব শুনে কেই বা ঠিক থাকতে পারে? আর যেখানে মূল কথা, ইয়াসিবার কোনো দোষই নেই। না, আর এক মুহূর্ত এখানে না। ইয়াসিবাকে এখন ওকে দেখতে হবে। এই মেয়েটাকে এখন না দেখলে নির্ঘাত সে পাগল হয়ে যাবে। 7 পাঁচ না ভেবে আফরিদ বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে, আর অল্প সময়ই পৌঁছে গেল। তোদের বিয়েটা হলো কিভাবে সেটা তো বলবি। এখন আর কিছু বলবো না ইবাদ, সময় হলে আমি নিজেই সব তোদের বুঝিয়ে বলবো। ইয়াসিবার কথায় এবার মাথা ঝাঁকালো। সে বুঝতে পারছে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে, না হলে ইয়াসিবা তাদের বলে দিত। দোস্ত! হঠাৎ আবিয়ার চিৎকার ইয়াসিবা আর ইবাদ দুজনে চমকে তার দিকে তাকালো। ইয়াসিবা বলল, কিচ্ছে চিল্লাচ্ছিস কেন? ইবাদ বিরক্তি নিয়ে বলল, এটাকে যে আমি কি করব? আরে আমার কথা শোন, পিছে তাকা। ইয়াসিবা আমার ক্রাশ আসছে গো, কি হ্যান্ডসাম! হায়! আবিয়ার কথা ইয়াসিবা পিছনে তাকালো, দেখে আফরিদ এই দিকেই আসছে। মুখে হাসি ফুটে উঠল। ইয়াসিবার বিয়ের পরে এই প্রথম আফরিদ তার সাথে ভার্সিটিতে দেখা করতে আসছে। পরক্ষণে চারপাশে তাকাতেই দেখে সব মেয়েরা আফরিদকে পারলে চোখ দিয়েই গিলে খাচ্ছে। ইয়াসিবার রাগ উঠে গেল। এই মেয়েগুলো এত লুচু কেন? মন তো চাচ্ছে এক একটার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। ইয়াসিবা রাগে ফুসতে ফুসতে আফরিদের দিকে আগালো। ইয়াসিবাকে চলে যেতে দেখে আবিয়া বলে ওঠে, আরে ইউ, আমাকে নিয়ে চল, ক্রাশ জিজুর সাথে পরিচয় করিয়ে দিবি না? ইবাদ এইবার আর পারল না রাগ ধরে রাখতে। আবিয়া উঠে যেতে নিতেই ইবাদ তার হাত শক্ত করে চেপে ধরলো। তা দেখে আবিয়া বলে, কি হয়েছে? হাত ধরেছিস কেন? ছাড়, আমি আমার ক্রাশ জিজুর কাছে যাব। তুই এখন আমার সাথে যাবি। আরে কিন্তু
আবিয়াকে আর কিছু বলতে না দিয়ে ওকে টানতে টানতে ভার্সিটির পিছনের দিকটা নিয়ে আসলো ইবাদ। এদিকে আবিয়া তাকে বকিয়ে যাচ্ছে। ইবাদ তার মুখে আঙ্গুল দিয়ে বলল, হুস, কেন আমি? আবিয়াকে থামিয়ে দিল। আবার ইবাদ বলল, তুই কি বুঝিস না আবিয়া? করুণ গলা ইবাদের। আজিব, কি বুঝবো আমি? মুখ থেকে ইবাদের হাত সরিয়ে বলল আবিয়া। তুই এমন কেন? আরে আমি এমন আবার কি? তুই শর্ত, আমি ক্রাশ জিজুর কাছে যাব, তাকে জিজ্ঞেস করব তার কোনো ছোট ভাই আছে কিনা, যদি থাকে তাহলে তার সাথে লাইন মারার ট্রাই করব। আবিয়ার কথা এবার রেগে আবিয়ার বাহু চেপে ধরে চিল্লিয়ে বলল, স্টপ আবিয়া, কেন বুঝিস না তুই? তোর মুখে অন্য কারোর নাম শুনলে আমার কষ্ট হয়। কেন তুই আমার চোখের ভাষা বুঝিস না? আমি যে প্রতিদিন কষ্ট সহ্য করে যাচ্ছি, কেন বুঝিস না যে আমি তোকে ভালোবাসি? আবিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ইবাদ। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। প্রচন্ড রাগে তার সারা শরীর কাঁপছে। দু হাতে মাথা চেপে ধরলো সে। হঠাৎ আবিয়া ঝড়ের গতিতে ইবাদকে জড়িয়ে ধরলো, শক্ত করে, খুব শক্ত করে ধরলো। ইবাদ অবাক, কি হলো এটা? আবিয়া ইবাদের বুকে আরেকটু মিশে গিয়ে কান্নারত গলায় বলল, এতদিন লাগলো এটা বলতে? আমি যে এই শব্দগুলো শোনার জন্য কতটা পাগল ছিলাম তুই জানিস না? প্রচন্ড রকম শক পেয়েছি ইবাদ। সে তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। আবিয়া নিজেই ইবাদের হাত দুটো নিয়ে নিজের কোমরে রাখ, তারপর বলে, কি আমাকে জড়িয়ে ধরবি না? ইবাদ তাকালো আবিয়ার দিকে। মেয়েটা কত সুন্দর করে মিশে আছে ওর বুকে। ইবাদ ব্যাপারটা বুঝতে পেরে ওর মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। তার মানে আবিয়াও তাকে ভালোবাসে। ইবাদ আবিয়াকে আগলে নিল নিজের বাহুতে। কেন বলিসনি আমাকে? কেন এই ভালোবাসার দহনে আমাকে পুরালি? ইবাদের কথা আবিয়া অভিমান করে বলল, মেয়েরা কি আগে বলে? মেয়েদের লজ্জা করে না ভালোবাসার কথা বলতে? তুই আগে বললি না কেন? আমি যে তোকে ভালোবাসি সেটা তুই বললেই তো আমি বলে দিতাম। এতদিন তোকে জ্বালানোর জন্যই তো প্রতিদিন ছেলেদের নিয়ে প্রশংসা করতাম, যাতে তুই জেলাস হয়ে নিজের মনের কথা বলে দিস। কিন্তু তুই একটা হারামি, তুই কোনো প্রতিক্রিয়াই দেখাতি না। ওরে চালাক রে, তাহলে এই ছিল তোর মনে? হাহ, এইগুলো না করলে তুই যে আতের কোথাকার, না হলে জীবনেও নিজের মনের কথা বলতি না। হয়েছে, আর অপমান করিস না, এইবার বলে দে না। আবিয়া হেসে বলল, আমি তোকে ভালোবাসি ইবাদ। আবিয়ার কথা ইবাদ ভ্রু কুঁচকে তাকালে আবিয়া বলে, কি? তুই বলে আর ডাকবি না, এখন থেকে তুমি, ঠিক আছে? আচ্ছা। পাগলি একটা। ইবাদ আবিয়া একে অপরকে আরো নিবিড় ভাবে জড়িয়ে ধরল। ইয়াসিবা বিড়বিড় করে আশেপাশে মেয়েগুলোকে বকতে বকতে আফ্রিদের কাছে এসে দাঁড়াতেই আফ্রিদের চিন্তিত মুখ ওর নজরে পড়ল। ইয়াসিবা অবাক হলো, কি হয়েছে তার? আফ্রিদের তাকে এত চিন্তিত লাগছে কেন বুঝতে পারছে না সে। ইয়াসিবা অস্থির হয়ে বলল, কি হয়েছে আফরিদ আপনার? আফ্রিদ কোনো কথা বলল না, শুধু হুট করে মাঠ ভরা স্টুডেন্টদের সামনে ইয়াসিবাকে জড়িয়ে ধরল। ইয়াসিবা এবার আরো চিন্তাগ্রস্ত হয়ে উঠল। লোকটার কি হলো কে জানে, এরকম আচরণ করছে কেন? ইয়াসিবার আশেপাশে চোখ যেতে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে, আর মেয়েগুলোর তো চেহারা দেখার মতো হয়েছে। ইয়াসিবা মনে মনে খুশি হলো, যাক, দুজনেগুলো বুঝেছে যে আফ্রিদ শুধু তার। ইয়াসিবা এবার আফ্রিদের পিঠে হাত বুলিয়ে দিয়ে আস্তে করে বলল, কি হয়েছে আপনার? কি নিয়ে এত চিন্তিত আপনি? আমাকে বলুন। আফ্রিদ এতক্ষণ চোখ বুজেছিল, ইয়াসিবার কথায় চোখ তুলে তাকালো। চোখ খুলতে সে দেখে সবাই ওদের দেখছে, তাই সে ইয়াসিবাকে ছেড়ে দিয়ে ওর হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, চলো আমার সাথে। ইয়াসিবা কোনো কথা বলল না, চুপচাপ আফ্রিদের সাথে চলতে লাগলো। আফ্রিদ তাকে নিয়ে গাড়িতে উঠে বসলো, তারপর গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে আপন গতিতে। ইয়াসিবা কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে আফ্রিদের মুখ পানে। কতটা প্রেশারাইজ দেখাচ্ছে তাকে। অনেকক্ষণ বাদে আফ্রিদ গাড়ি থামায়। ইয়াসিবা জানালা খুলে দিয়ে দেখে এটা একটা নদীর পাড়। প্রচন্ড সুন্দর আবহাওয়া, চারদিকে হিমেল বাতাস, নদীতে উত্তাল ঢেউ, পাখিদের কিচিরমিচির শব্দ। ইয়াসিবা খুশি মনে আফ্রিদের দিকে তাকিয়ে বলে, আমরা এখানে কেন? আফ্রিদ কিচ্ছুটি না বলে শুধু জানালার কাজগুলো বন্ধ করে দিল। জানালা বন্ধ করে দেওয়াতেই ইয়াসিবা অবাক হয়ে কিছু জিজ্ঞেস করতে নিবে, তার আগেই আফ্রিদ তাকে হ্যাচকা টানে নিজের কাছে এনে একটু অপেক্ষা না করে ইয়াসিবার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠদ্বয় দ্বারা আঁকড়ে ধরল। এদিকে ইয়াসিবা আকস্মিক ঘটনায় কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। সে চোখ বড় বড় করে তাকিয়ে, কিন্তু যখন আফ্রিদের চুমু খাওয়ার তীব্রতা বৃদ্ধি পেল, ইয়াসিবা আবেশে চোখ বুজে ফেলল। নিজেও আরো আফ্রিদের বুকের মাঝে সিটিয়ে গেল। আফ্রিদকে নিজের সাথে আঁকড়ে ধরল। আফ্রিদ তো নিজের প্রিয়তমার অধর জোড়ার সুধা পানে ব্যস্ত। অনেকক্ষণ বাদে ইয়াসিবার ঠোঁট ছেড়ে দিয়ে ওর গলার ওড়নাটা সরিয়ে দিয়ে সেখানে ছোট ছোট উষ্ণ স্পর্শ দিতে লাগলো আফ্রিদ। এদিকে ইয়াসিবা আফ্রিদের এই তীব্র ভালোবাসাময় স্পর্শ সহ্য করতে না পেরে প্রায় নেতিয়ে গিয়েছে। সে দুহাতে আফ্রিদের গলা জড়িয়ে ধরল।
আফ্রিদ এবার সরে আসলো ইয়াসিবার কাছ থেকে, কিন্তু মেয়েটা তাকে ছাড়ছেই না। বউটা যে তার প্রচন্ড লজ্জাবতী, দেখো এটুকুতেই লজ্জায় কেমন নেতিয়ে তার বুকের সাথে লেপ্টে আছে। আফ্রিদ ধীর গলায় ডাকলো। ইয়াসিবা। ইয়াসিবার কোনো জবাব নেই, কিন্তু সে চেষ্টা করছে পারলে আফ্রিদের বুক চিরে সেখানে ঢুকে যেতে। লাজুক লতা। ইয়াসিবা এবার একটা জোরে নিঃশ্বাস ছাড়লো, কম্পিত গলায় বলল, এভাবে ডাকবেন? আপনার এই ডাকটায় ভয়ানক এক মাদকতা আছে, যেখানে আমি সাড়া না দিয়ে পারি না। কিন্তু এই মুহূর্তে আমাকে তাকাতে বলবেন না আপনার দিকে, তাহলে যে আপনার লাজুকতা লজ্জায় শ্বাস আটকে নির্ঘাত মারা যাব। আফ্রিদ নিঃশব্দে হাসলো। সময় থেমে যাক, ভালোবাসার মানুষ দুটো একে অপরের মাঝে বিলীন থাকুক চিরকাল। আজ আফ্রিদের আসতে দেরি হবে। সেই নদীর পাড় থেকে আসার পর আফ্রিদ ইয়াসিবাকে বাসায় পৌঁছে দিয়ে আবারও হাসপাতালে চলে যায়। জরুরি কাজ পড়ে গেছে। আজ আফ্রিদের মনটা বড্ড অস্থির হয়ে আছে বুঝতে পারছি, কিন্তু কী কারণে ঠিক বুঝতে পারছে না ইয়াসিবা। তবে ইয়াসিবা ভেবে রেখেছে আজ সে আফ্রিদকে নিজের মনের কথাগুলো আবারও বলবে। আজকের রাতটা তার আর আফ্রিদের জন্য ভালোবাসাময় করে তুলবে। যেই ভাবা সেই কাজ। ইয়াসিবা নিজের বিয়ের শাড়িটা আবারও পরল। ইয়াসিবার বিয়ের শাড়ি কিন্তু সবার মতো লাল বা খয়েরি নয়। সেদিন আফ্রিদ তাকে সাদা কাতান শাড়ি দিয়েছিল। এটা ওরা যখন এক অপরকে ভালোবাসতো তখন থেকেই আফ্রিদ বলতো, ইয়াসিবা আমি তোমাকে বিয়ের দিন শুভ্রতার প্রতীক সাদা শাড়িতে রাঙাবো, আমাদের বাসর ঘরটা হবে সাদাময়। বিয়ের রাতটা তো আর 5টা বাসর রাতের মতো হয়নি, তবে আজকের রাতটা ও স্পেশাল করে তুলবে। সুন্দর করে সাজলো, ঘরটা পুরো সাদা দিয়ে রূপান্তর করে তুললো ইয়াসিবা। সাদা রং শুদ্ধতা ও সততার প্রতীক। একে অপরের প্রতি স্বচ্ছতা বোঝাতে কিংবা নতুন সূচনার সঙ্গে যুক্ত করা হয় এই রং। আর ইয়াসিবা আর আফ্রিদ তো তাদের ভালোবাসার সংসারটা সূচনা করতে চাইছে আবারও। সাদা ফেরি লাইটগুলো যেন ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিয়েছে। চারিদিকে একবার নজর বুলিয়ে নিল ইয়াসিবা, একদম পারফেক্ট। আফ্রিদ কতটা খুশি হবে তার মনের মতো আজ সবকিছু সাজিয়েছে ইয়াসিবা। মাথায় একটা লাল ওড়না দিয়ে ঘুমটা দিয়ে বসলো। আফ্রিদের আসার সময় প্রায় হয়ে এসেছে। কাজ শেষে জলদি ফিরে আসে বাড়িতে আফ্রিদ। কেন যেন তার ইয়াসিবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না। কেন যেন মন চায় মেয়েটা একেবারে বুকের মাঝে জাপটে ধরে রাখতে, যাতে কেউ তাকে ইয়াসিবা থেকে আলাদা করতে না পারে। বাড়িতে সেই ডাইনিং এ ইয়াসিবা না দেখে ভ্রু কুঁচকে ফেলে আফ্রিদ। কোথায় গেল মেয়েটা? প্রতিদিন তো এখানে অপেক্ষা করে তার জন্য। ইয়াসিবাকে আশেপাশে না দেখতে পেয়ে একজন সার্ভেন্টকে ডাক দেয় আফ্রিদ। সে এগিয়ে এসে বলে, জি বলুন ছোট স্যার। তোমাদের ম্যাম কোথায়? বিনিময়ে একটা চিরকুট এগিয়ে দেয় লোকটি আফ্রিদের দিকে। কিছুক্ষণ চিরকুটটার দিকে তাকিয়ে থেকে আফ্রিদ সার্ভেন্টকে চলে যেতে বলল। তারপর চিরকুটটা খুলে দেখে সেখানে গোটা গোটা অক্ষরে বেশ সুন্দর করে লেখা, খাবারটা খেয়ে উপরে আসবেন, তার আগে নয়। নিচের গেস্ট রুম থেকে হাত মুখ ধুয়ে তারপর খেয়ে দিয়ে আসেন। আফ্রিদ চিরকুটটা পরে কতক্ষণ আশেপাশে তাকালো। তার বউ করতে চাইছেটা কি কে জানে। আফ্রিদ অত না ভেবে গেস্ট রুম থেকে হাত মুখ ধুয়ে ডিনার করে নিল। তারপর উপরে নিজের রুমের দিকে অগ্রসর হলো। তবে দরজায় আর একটা চিরকুট আটকানো। আফ্রিদ সেটা দরজা থেকে খুলে নিয়ে পড়লো। সেটা লেখা আছে, আমার হৃদয় হরণকারী আমার স্বপ্ন পুরুষ আজ যে এখন আমার স্বামী। সে কি জানে তার প্রিয়তমা তার জন্য অধীর আগ্রহে বসে আছে? সে কি জানে আজ তার প্রেয়সী তার 100 দিনের ইচ্ছে পূরণ করতে চলেছে? আজ যে সে নিজেকে শুভ্রতা ঘেরা মোড়াকে মুড়িয়েছে নিজেকে। সে অপেক্ষায় আছে তার স্বামীর আদরে আলিঙ্গনের জন্য। এটি আপনার লাজুকতা। আফ্রিদ চিরকুটটা পড়তে তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। তার মানে তার বউটা তার জন্য অপেক্ষা করছে। তার মনে আছে আফ্রিদ তাকে বলেছিল শুভ্রতার প্রতীক সাদা দিয়ে তাদের ভালোবাসার প্রাপ্তির সূচনা হবে। আচ্ছা, তার প্রিয়তমা তো আজ তার জন্য সেজেছে। তাকে কেমন লাগছে দেখতে? নিশ্চয়ই আফ্রিদ তাকে দেখলে নিজের নিঃশ্বাস নিতে ভুলে যাবে, ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকবে। নিশ্চয়ই আফ্রিদ তাকে দেখলে নিজের নিঃশ্বাস নিতে ভুলে যাবে, ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকবে তার লাজুকলতার মুখের দিকে। না, আর তর্সেছে না আফ্রিদ। জলদি রুমের দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলো। অবাক হয়ে তাকালো সে। যা ভেবেছিল তার থেকেও অভাবনীয় লাগছে চারপাশ দেখতে। ব্যালকনির কাঁচ পুরোটা খোলা, সেখানে সাদা পাতলা পর্দা যা বাতাসে উঠছে। পুরো রুম জুড়ে ফেরি লাইট, আর সেগুলোর সাথে তাদের এক এক মুহূর্তের ভালোবাসাময় স্মৃতি। আর্টিফিশিয়াল সাদা ফুল দিয়ে রুমটা সাজিয়েছে, ফুল আর ফেরি লাইটে ভরা। বিছানার দিকে নজর যায় আফ্রিদের। তার চারপাশ যেন স্থির হয়ে আছে। এ যে তার প্রিয়তমা, সাদা শাড়িতে নিজেকে সাজিয়েছে, মাথায় লাল ওড়না দিয়ে ঘুমটা দেওয়া, বিধায় মুখ দেখা যাচ্ছে না। পায়ে রক্তলাল আলতা দিয়ে রাঙানো।
সেখানেই থম মেরে দাঁড়িয়ে থাকলো আফরিদ। ইয়াসিব মুখ তুলে তাকালো। ওনার ওপাশ থেকে দেখা যাচ্ছে আফরিদ এক জায়গায় থম মেরে দাঁড়িয়ে আছে। মুচকি হাসলো ইয়াসিবা। সে জানে আফরিদ অবাক হয়ে থম মেরে আছে। আস্তে করে বিছানা থেকে নেমে দাঁড়ায়, ধীর পায়ে আফরিদের দিকে এগিয়ে আসলো। আলতো করে আফরিদের হাত ছুঁয়ে দিল ইয়াসিবা। ধীরে বলল, আমি সেজেছি আপনার মনের মতো, এবার আপনিও গিয়ে নিজেকে আমার মনের মতো করে সাজিয়ে আনুন। আফরিদ আস্তে করে বলে ওঠে, আমার যে এখন আমার লাজুকলতার মুখটা দেখার জন্যে আমার মনটা আনচান করছে। সেটা তো এখন হবে না, আগে আমার আবদার পূরণ করতে হবে। ইয়াসিবার কথায় আফরিদ হালকা হেসে বলল, তবে মহারানীর কথাই শিরোধার্য হোক। ইয়াসিবা মিষ্টি একটা হাসি দিল। আফরিদ বিছানার উপর থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে গিয়ে পরে আসলো। ইয়াসিবা তাকিয়ে রইল আফরিদের দিকে। কতটা ভাগ্যবতী সে যে আফরিদকে নিজের স্বামী রূপে পেয়েছে। এই মানুষটার জন্য তো ইয়াসিবা হাসি হাসি মুখে নিজের জীবনটাও দিয়ে দিতে পারবে। এই যে লোকটার মুখে কি সুন্দর চমৎকার হাসি, সাদা পাঞ্জাবি পায়জামা পরায় কতটা স্নিগ্ধ দেখাচ্ছে। এই যে এই রূপে তাকে দেখি ইয়াসিবার যে হৃদস্পন্দন বেড়ে গেছে, হাত পা মৃদু কাঁপছে। লোকটার চাহনি ভয়ানক, যা ইয়াসিবা নিতে পারে না। লজ্জায় পুরো শরীর তার নেতি আসে। জোরে জোরে শ্বাস নিয়ে ইয়াসিবা আফরিদকে পাশ কাটিয়ে চলে গেল। বারান্দার রেলিং ধরে বুকে হাত দিয়ে চোখ বুজে রইল সে। এই মুহূর্তে আফরিদের কাছে সে কিভাবে যাবে? লোকটার চোখের চাহনিতেই তো সে অর্ধেক শেষ। লোকটা ছুঁয়ে দিলে সে কিভাবে সইবে? নিশ্চয়ই সে শ্বাস আটকে মারা যাবে। ইয়াসিবাকে বারান্দায় যেতে দেখে নিঃশব্দে হাসলো আফরিদ। নিশ্চয়ই তার লাজুকতা লজ্জা নিবারণ করতেই ওখানে গিয়েছে। আফরিদ ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তুলে ইয়াসিবা পিছনে শব্দহীন পায়ে দাঁড়ালো। আফরিদ জানে ইয়াসিবা বুঝে গিয়েছে যে আফরিদ তার পিছনে এসে দাঁড়িয়েছে। তাও সে তাকাবে না, কারণ তার প্রেয়সীর যে বড্ড লজ্জা। আর সেই লজ্জারাঙা মুখটা দেখার জন্যই তো আফরিদ পাগল প্রায়। আফরিদ মোহময় গলায় বলল, আমার কি সৌভাগ্য হবে না নিজের প্রিয়তমার লজ্জা লাল হয়ে যাওয়া মুখটা দেখার? আফরিদ তাকে পিছন থেকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে ফেলল। ইয়াসিবা কেঁপে উঠল আফরিদের ছোঁয়ায়। সে দ্রুত আফরিদের থেকে সরে এসে রুমে চলে যেতে চাইতেই আফরিদ তার হাত ধরে ফেলল। বলল, পালাও কেন লাজুক লতা? আর আমাকে কষ্ট দিও না, নিজের মুখশ্রী একটু দেখাও। আপনার এই ঘোর লাগা কণ্ঠে আমাকে এইসব বলবেন না প্লিজ। বুকের মাঝে হৃৎপিণ্ডটা এত জোরে কেঁপে ওঠে যে বোধহয় সেটা বেরিয়ে আসবে আমার বুক চিরে। আফরিদ হ্যাচকা টানে ইয়াসিবা নিজের কাছে নিয়ে আসলো। ইয়াসিবা নিচের দিক তাকিয়ে। আফরিদের সে মাদকতাময় চাহনি সে নিতে পারবে না। এত লজ্জা? ইয়াসিবা চুপ। আচ্ছা বেশ, এখন আমি আমার লাজুক লতাকে দেখব। বলেই আফরিদ আলতো হাতে ইয়াসিবার ঘুমটা ফেলে দিল। শ্বাস আটকে দাঁড়িয়ে রইল সে। অতি ভয়ানক, অত্যন্ত ভয়ানক। ইয়াসিবাকে এই রূপে দেখে আফরিদের সব যেন অচল হয়ে আসছে। চুলগুলো খোপা করা, যেখানে সাদা গোলাপ গেঁথে আছে। চেহারায় কোনো মেকআপ নেই, শুধু চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। এতেই যেন তার লাজুকতার রূপ উপচে পড়ছে। আফরিদের কোনো সাড়া না পেয়ে ইয়াসিবা তাকায় তার দিকে। লোকটা তার দিকে তাকিয়ে চোখে মুখে তার মুগ্ধতা। তবে কি সে তার মন মতো করে নিজেকে সাজাতে পেরেছে? আফরিদ নিজের হাতটা দিয়ে ইয়াসিবার গাল ছুঁয়ে দিল। এই জাদুময় স্পর্শে ইয়াসিবার হৃদয় ভালো লাগায় ছেয়ে গেল। ইয়াসিবা দ্রুত আফরিদের বুকে ঝাঁপিয়ে পড়ল, মুখ লুকালো আফরিদের বুকে। আফরিদও ইয়াসিবাকে জড়িয়ে ধরে ওর কানের কাছে এসে ফিসফিস করে বলল, লাজুক লতা, তুমি লজ্জা পেতে থাকো। আজ আমি তোমাকে আদরে সোহাগে তোমার লজ্জা ভাঙাবো। ইয়াসিবা পেট খামছে ধরল আফরিদের। লোকটার প্রতিটা কথা কাঁপন ধরিয়ে দেওয়ার মতো। আফরিদ ইয়াসিবা কোলে তুলে নিল। দৃঢ় পায়ে রুমে গিয়ে বিছানায় নিয়ে শুয়ে দিল। ইয়াসিবা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে চোখ বুজে রইল। আফরিদ আস্তে করে নিজের ভর ইয়াসিবার উপর ছেড়ে দিল। ইয়াসিবার মুখটা নিজের দিকে ঘুরিয়ে তাকিয়ে রইল অনেকক্ষণ। এই কাপা কাপা ঠোঁট দুটো দেখে আর অপেক্ষা করলো না আফরিদ। প্রিয়তমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ইয়াসিবা বিছানার চাদর খামছে ধরল। আফরিদের হাত ব্যস্ত ইয়াসিবার পেটে বিচরণ করতে। আজ আর কোনো বাধা নেই। দুজন মানুষের মাঝে সকল বাধ্যবাধকতা দূর হয়ে যাবে আজ রাতে। মনের মিল তো সেই কবেই হয়েছিল। আজ না হয় দুটো দেহের মিলন ঘটল, ভালোবাসার এক অন্য রাজ্যে পাড়ি দিল। গভীর রাত, বারান্দার রেলিং ধরে দূর দূরান্তে দৃষ্টি স্থির ইয়াসিবার। এই অন্ধকার রাতের মাঝে সে কি দেখছে সে জানে না, তবুও তাকিয়ে থাকতে ভালো লাগছে। অন্ধকারও নয়, চাঁদের আলোয় সবই দেখা যাচ্ছে। মৃদু বাতাস, বাগানের ডান সাইডে শিউলি ফুলের সুবাস ভেসে আসছে। মোহময় পরিবেশ। আজ নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে ইয়াসিবার।
আজ নিজের অস্তিত্ব জুড়ে স্বামী নামক মানুষটার ভালোবাসাময় পরশগুলো অনুভব করতে পেরেছে। ইয়াসিবার ভিতরটা কেঁপে উঠল। আবার ওই মুহূর্তগুলো কল্পনা করে লজ্জারাঙা মুখটা স্নিগ্ধ দেখাচ্ছে চাঁদের আলোয়। পিছন ফিরে তাকায় ইয়াসিবা। আফ্রিদ ঘুমোচ্ছে বিছানায়। কতটা নিষ্পাপ লাগছে তার স্বামীটাকে। এই মুহূর্তটার জন্য ইয়াসিবা কত প্রতীক্ষা করেছে। সে আর আফ্রিদের সংসার হবে, ছোট্ট একটা সংসার, সেখানে থাকবে শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। ইয়াসিবার ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি, আর সে ব্যস্ত চোখ বুজে আফ্রিদের ঘ্রাণ নিতে। হ্যাঁ, আফ্রিদের শরীরের ঘ্রাণ। এই যে সে এখন আফ্রিদে একটা টি শার্ট গায়ে দিয়ে আছে, সেখান থেকেই আসছে। কি মন মাতানো সেই ঘ্রাণ। টি শার্টটা আর একটু টেনে নাকের কাছে এনে লম্বা করে শ্বাস টেনে নেয় ইয়াসিবা। স্বামীর সোহাগে বুঝি এত সুখ। ইয়াসিবার তো এত সুখে মরে যেতে ইচ্ছে করে। হালকা একটু নড়াচড়া করে পাশে হাত রাখতেই কারো অস্তিত্ব টের না পেয়ে পাশটা ভালোভাবে হাতে চোখ খুলে তাকায় আফ্রিদ। ভালোভাবে দেখে তার বউটা এখানে নেই। তাহলে গেল কোথায়? আস্তে করে উঠে বসে আফ্রিদ। রুমে চারিদিকে নজর বোলাতে বারান্দায় একটা পরীকে দেখতে পায় সে। পরী? হ্যাঁ, পরী তো। তার বউটা তো তার কাছে পরী। আফ্রিদ একদৃষ্টিতে সে তাকিয়ে রইল। তার বউটার এই মোহময় রূপ দেখে যে আফ্রিদের আবারও নেশা লেগে যাচ্ছে। এই যে ওর টি শার্ট পরে আছে, যা হাঁটুর থেকে একটু উপরে, আর টি শার্টটা ঢোলা হয় তার একপাশে কাঁধ দেখা যাচ্ছে। টি শার্টের হাতা কাঁধের নিচে পড়ে আছে বিধায় চাঁদের আলোয় ওর ফর্সা কাঁধটা জল করছে। আফ্রিদ ব্ল্যাঙ্কেটটা সরিয়ে আস্তে করে নেমে দাঁড়ায় বিছানা থেকে। তারপর ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় ইয়াসিবার পিছনে। তারপর আলতো হাতে জড়িয়ে নেয় নিজের প্রিয়তমাকে নিজের বাহু বন্ধনে। এদিকে কোমরে কারো হাতে স্পর্শ পেয়ে চোখ খুলে ইয়াসিবা। এটা যে তার আফ্রিদ সে ভালো মতোই জানে। সেও গায়ের সম্পূর্ণ ভর ছেড়ে দিল আফ্রিদের গায়ের উপর। আফ্রিদ ইয়াসিবার কানে ফিসফিস করে বলল, আমার টি শার্ট পরে আমাকেই পাগল করা হচ্ছে। অবশ্য এতে আমার কোনো প্রবলেম নেই। তোমাকে অনেক হট লাগে আমার টি শার্টগুলোতে। তুমি চাইলে আমার সামনে দিনরাত 24 ঘন্টা এগুলো পরেই থাকতে পারো, তবে শুধু আমার সামনে। এদিকে ইয়াসিবা পারে না মাটি খুঁড়ে তার মাঝে ঢুকে যেতে। সে তো ভুলেই গিয়েছিল যে ওর গায়ে আফ্রিদের টি শার্ট। সে আফ্রিদের হাত ছাড়িয়ে চলে যেতে নিতেই আফ্রিদ তার হাত ধরে ফেলে এবং আবার ওকে টেনে নিজের কাছে নিয়ে আসে। আফ্রিদ বলল, আমাকে নেশা লাগিয়ে দিয়ে এখন পালানো হচ্ছে বুঝি? কিন্তু আমি তো পালাতে দিব না। আফ্রিদ ইয়াসিবার গালে নিজের ঠোঁট দিয়ে স্লাইড করছে। এক পর্যায়ে ঠোঁটজোড়া গলার খাঁজে আসতেই সেখানে শব্দ করে চুমু খায় আফ্রিদ। কেঁপে উঠে নিজেকে আফ্রিদের বুকের মাঝে আরো লেগে গেল ইয়াসিবা। এই লোকটার ছোঁয়া ভয়ানক, একদম রক্ত হিম করে দেওয়ার মতো। আফ্রিদ কোলে তুলে নিয়ে ইয়াসিবাকে নিয়ে বিছানায় গিয়ে বসলো। ইয়াসিবা এখনো তার কোলে। আফ্রিদ নিজের আঙুলগুলো ইয়াসিবার আঙুলগুলোর খাঁজে পুড়ে দিল। তারপর ইয়াসিবার হাতের উল্টো পাশে চুমু খেলো। ইয়াসিবা আফ্রিদের মুখের দিকে তাকিয়ে এই লোকটাকে আজ কতটা খুশি দেখাচ্ছে। সে খুশি দেখার জন্যই তো অতীতে ওইসব করেছিল। কিন্তু ও তো আর জানতো না যে তার ওইসব করাতে তার প্রিয় এতটা কষ্ট পাবে। তবে যদি সে সত্যিটা জেনে যায়, এত কষ্ট করে এত সব করার পরেও সত্যিটা জেনে যায়, তবে কিভাবে সামলাবে সে আফ্রিদকে? চিন্তা থেকে বেরিয়ে আসা আফ্রিদের কথাই ইয়াসিবা। কি আছে তোমার মাঝে? হ্যাঁ, এই মেয়ে, বলো না কি আছে? কেন আমি তোমার থেকে দূরে থাকতে পারি না এক মুহূর্ত? ইচ্ছে হয় তোমাকে একদম নিজের সাথে পিষে ফেলি। কি জাদু করলে বলো তো আমায়? ভালোবাসেন বলেই তো আমাকে কাছে চান। ইয়াসিবার কথায় আলতো হাসে আফ্রিদ। দুষ্টুমি স্বরে বলল, তুমি বুঝি চাও না আমাকে তোমার কাছে? সাথে নিজের চোখ জোড়া চেপে বন্ধ করে ফেলে ইয়াসিবা। লোকটা চরম অসভ্য। সে তো জানে তার বউটা কত লজ্জা পায়। এই জন্য সে তাকে লাজুক লতাও ডাকে। তাও সে বারবার ইয়াসিবাকে লজ্জা দেয়। গালগুলো গরম হয়ে আছে ইয়াসিবার, সাথে লাল টকটকে। আফ্রিদ সেখানে আলতো করে একটা কামড় বসিয়ে দিল। হালকা ব্যথায় আর্তনাদ করে ওঠে ইয়াসিবা। তারপর রাগান্বিত দৃষ্টিতে তাকায় আফ্রিদের দিকে। আফ্রিদের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। মুহূর্তেই সব রাগ গলে পানি হয়ে গেল ইয়াসিবার। এই লোকটার সাথে একটুও রাগ করতে পারে না ইয়াসিবা। ইয়াসিবা মুখ ফুলিয়ে কামড়ের জায়গায় হালকা করে ডলে বলল, এটা কি করলেন? কি করলাম? এই যে আমার গালে যা করলেন। আদর দিলাম আমার বউটাকে। বাঁকা হেসে বলল আফ্রিদ। এমন ভয়ানক আদর আমার চাই না। তাই? তাহলে তো আজ এই ভয়ানক আদরে স্পর্শ দিয়েই মাতিয়ে রাখবো তোমাকে। কথাটা বলেই আর এক মুহূর্ত আফ্রিদ দেরি না করে ইয়াসিবাকে বিছানায় শুয়ে দিল। ইয়াসিবা কিছু বলতে নিবে তার আগেই ওর ঠোঁটে ঠোঁট বসিয়ে চুমু খেতে লাগলো আফ্রিদ। এদিকে ইয়াসিবা কতক্ষণ অবাক হয়ে রইল। পরক্ষণে আফ্রিদের ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিল সে। অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙে আফ্রিদের।
ঘুমো চোখে নিজের বুকে ঘুমন্ত ইয়াসিবাকে দেখে মুচকি হাসে আফরিদ। কাল রাতে সে ইয়াসিবাকে পুরোপুরি নিজের করে নিয়েছে। ওদের মাঝে আর কোনো দূরত্ব নেই। ভালোবেসে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে এক পবিত্র সম্পর্কে। ইয়াসিবার চুলগুলো ওর চোখ মুখ ঢেকে রেখেছে আফরিদ আলতো হাতে তা সরিয়ে দিল। ইয়াসিবা হালকা নড়ে চড়ে আরো যেন নিবিড়ভাবে আফরিদের বুকের সাথে লেপটে রইল। আলতো ইয়াসিবার গালে হাত দিয়ে পরম যত্নে হাত বুলিয়ে দিয়ে আদুরে ভাবে ডাকলো। বউ, ও বউ। ইয়াসিবা আফরিদের বুকের মাঝে মুখ লুকিয়ে বলল, হুম। ওঠো, ভার্সিটিতে যাবে না? আজ তো নামাজটাও মিস হয়ে গেল। সেটা তো 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 আপনার জন্যই হয়েছে। ঘুমো কণ্ঠ ভেঙে ভেঙে বলল ইয়াসিবা। এদিকে ইয়াসিবার এমন ঘুমো কণ্ঠস্বর শুনে যেন এক মুহূর্তের জন্য আফরিদের হৃদস্পন্দন থেমে গেল। আফরিদ বলে ওঠে, এমন ঘুমের রেশ কণ্ঠে কথা বলে আমাকে হার্ট অ্যাটাক করাতে চাও? চোখ জোড়া খুলে মুচকি হাসে ইয়াসিবা। তারপর আফরিদের বুকে চুমু খেলো। এদিকে আফরিদ থ হয়ে আছে। সে কি স্বপ্ন দেখছে নাকি বাস্তব? মানে তার লাজুকলতা তাকে চুমু খেয়েছে, তাও নিচ থেকে। আফরিদ বড় বড় চোখ করে তাকিয়ে থেকে বলল, এই আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? তুমি আমাকে চুমু খেয়েছো? মুহূর্তে ইয়াসিবা লাল নীল হয়ে গেল। এই লোকটা এমন কেন বুঝে না ইয়াসিবা। সে তো চুমুই খেয়েছে, সেটা এভাবে বলার কি আছে? ধুর। বলে উঠে যেতে নিতেই আফরিদ হাত ধরে নিল। কোথায় যাচ্ছ? কেন ওয়াশরুমে? ভার্সিটি যাব তো। আফরিদ দুষ্টু হেসে বলল। একবার নিজের দিকে তাকাও। আফরিদের কথা ইয়াসিবা নিজের দিকে একবার তাকায়, আবার আফরিদের দিকে তাকিয়ে চকিত নয়নে আবারও নিজের দিকে তাকিয়ে বিদ্যুৎ বেগে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে আফরিদের বুকের মাঝে লুকিয়ে গেল। তা দেখে আফরিদ শব্দ করে হেসে দিল। হাসতে হাসতে আফরিদের চোখের কোণে পানিও এসে গেছে। ঘুমের চোটে ইয়াসিবা যে কিছু পড়েনি সে তা ভুলেই গিয়েছিল। আর এটা দেখেই আফরিদ হাসছে। আফরিদ হাঁপাতে হাঁপাতে বলে, এখন লজ্জা পাচ্ছ কেন? নিজের বোকামিতে এখন নিজে কাবু হয়ে গিয়েছে। ইয়াসিবা ব্ল্যাঙ্কেটের নিচে থেকে আফরিদের পেটে চিমটি কেটে দিল। ব্যথা পেয়ে আফরিদ বলল, ওফ, চোরের মতো লুকিয়ে চিমটি কাটছো কেন? আপনি আস্ত একটা খবিশ, বজ্জাত, অসভ্য লোক। ইয়াসিবা ব্ল্যাঙ্কেটের নিচে থেকেই বলল। আফরিদ নিঃশব্দে হেসে ইয়াসিবাকে ব্ল্যাঙ্কেট সব পাজা কোলে তুলে নিল। ভয় পেয়ে ইয়াসিবা চেঁচিয়ে ওঠে। কি করছেন কি আপনি? টেক ইট ইজি ওয়াইফি, আজ আমরা রোমান্টিক শাওয়ার নিব। প্রচুর রোমান্টিক শাওয়ার? আমি তো রোমান্টিক শাওয়ার নিব না। আপনি আমাকে নামান, না হয় আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, না হয় আমাকে যেতে দিন। না, আগে আমি যাব না, তুমি দুজন একসাথে ফ্রেশ হব। না। ইয়াসিবার চিৎকারে কোনো লাভ হলো না। আফরিদ তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দীর্ঘ 1 ঘন্টা গোসল নিয়ে বের হয়ে আসে দুজনে। ইয়াসিবা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছছে আর চোখে তাকাচ্ছে লোকটার দিকে, যে আপাতত রেডি হতে ব্যস্ত। তাকে দেখে বোঝাই যাচ্ছে না যে এই লোকটা কিছুক্ষণ আগে কিসব কাণ্ড করে এসেছে। হলো তোমার? হুম। ইয়াসিবা মুখ ভেঙচি কাটলো। মুখ ভেঙচি কাটছো কেন? আমার ইচ্ছে। ঠোঁটে এমন কামড় দিব না যে আর মুখ ভেঙচি কাটা কি খেতেও পারবে না। ইয়াসিবা উঠে এসে দাঁড়ালো আফরিদের সামনে। তারপর নিজের গলা থেকে ওনাটা সরিয়ে দিয়ে আফরিদকে বলে, আর কি কামড় দেবেন? হ্যাঁ, কামড়ে তো দিয়েছেনই। দেখেন কেমন হয়ে আছে। আজ আমাকে গলায় স্কার্ফ পেঁচিয়ে থাকতে হবে। আফরিদ তাকিয়ে দেখে আসলেই ইয়াসিবার গলার অনেক জায়গায় কামড়ের দাগ স্পষ্ট। জায়গাগুলো নীল হয়ে আছে। আফরিদ বাঁকা হেসে ইয়াসিবাকে কোমর জড়িয়ে নিজের কাছে এনে মুহূর্তে ওর কামড়ের জায়গাগুলোতে নিজের ঠোঁটে স্পর্শ দিয়ে ইয়াসিবাকে ছেড়ে দিল। তারপর যেতে যেতে বলে, জলদি নিচে এসো, নাস্তা করে আমাকে হাসপাতালে যেতে হবে। আফরিদ চলে যেতে ইয়াসিবা চোখ মুখ কুঁচকে আফরিদকে মনে মনে ভয়ানক সব গালি দিল। তারপর নিচে নেমে আসলো। দেখে আফরিদ নাস্তা নিয়ে বসে আছে। ইয়াসিবা গিয়ে টেবিলের অন্য পাশে বসে পড়লো। তারপর অন্য আরেক প্লেটে খাবার বেড়ে খেতে শুরু করে দিল। তা দেখে আফরিদ ভ্রুকুচকে বলল, এটা কি হলো? কি হলো? আমি খাচ্ছি, আপনিও খাওয়া শুরু করুন। রাগী কণ্ঠ ইয়াসিবার। আফরিদ হালকা কেসে উঠল। ভালোই রেগেছে মেয়েটা, এখন আর কিছু বললে প্রলয় এসে পড়বে। আফরিদ চুপচাপ উঠে এসে ইয়াসিবার পাশে বসলো। তারপর ইয়াসিবার চেয়ারটা টেনে নিজের মুখোমুখি করে ওকে খাইয়ে দিতে লাগলো। ইয়াসিবাও কিছু বলল না। করুক সে যত রাগ, তবু লোকটার হাতে খাওয়ার চান্স সে মিস দেবে না। খাওয়া দাওয়া শেষে দুজন রওনা দিল তাদের উদ্দেশ্যে। ইয়াসিবার কলেজের সামনে গাড়ি থামাতেই ইয়াসিবা নেমে যেতে নেয়, কিন্তু তার আগে আফরিদ তার হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। তারপর ইয়াসিবার দুগালে হাত দিয়ে ওর কপালে চুমু খেলো। ইয়াসিবা পরম আবেশে চোখ বুজে নিল। আফরিদ বলল, নিজের যত্ন নিও, আর সমস্যা হলে আমাকে ফোন করিও। ইয়াসিবাও মুখটা উঁচু করতে আফরিদ নিচ থেকে ঝুঁকে এলো। ইয়াসিবাও আফরিদের কপালে চুমু খেলো। তারপর গম্ভীর স্বরে বলল, আপনিও নিজের যত্ন রাখিয়েন।
আসছি। ইয়াসিবা বেরিয়ে গেল। ইয়াসিবা ভার্সিটিতে ঢুকতেই আফরিদ গাড়ি পার্ক করে নিজের হাসপাতালে চলে গেল। ঠোঁটে ঝুলছে তার মুগ্ধময় হাসি। ইবাদ আর আবিয়ার দিকে সন্দিহান চোখে তাকিয়ে আছে ইয়াসিবা। এইদিকে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে তারা। ইয়াসিবা গম্ভীর স্বরে বলল, কাহিনী কি তোদের দুটোর? কি কাহিনী দোস্ত, কি বলছিস? ভারী ইনোসেন্ট গলায় বলল আবিয়া। থাপড়িয়ে তোর দাঁত ছুটিয়ে ফেলবো যদি কথা ঘোরাবার চেষ্টা করিস। তাড়াতাড়ি বল। ইবাদ বলে উঠেন, আমি বলছি ইয়াসিবা, হ্যাঁ জলদি বল। আসলে আমি আর আবিয়া রিলেশনে আছে। কথাটা বলতে দেরি ইয়াসিবার এক দৌড়ে গিয়ে ইবাদকে জড়িয়ে ধরতে দেরি নেই। ইয়াসিবা খুশিতে লাফাচ্ছে আর ইবাদের গলা ধরে ঝুলছে। ওয়াও ওয়াও ওয়াও, এত তাড়াতাড়ি তোরা রিলেশনশিপে যাবে আমি ভাবিই নাই। তার মানে তুই সব জানতি যে ইবাদ আমাকে ভালোবাসে? আবিয়ার কথায় দাঁত কেলিয়ে হাসলো ইয়াসিবা, বলল, হ্যাঁ আমি সব জানি। মুহূর্তেই আবিয়া রেগে দিল এক চিৎকার। ইবাইদা, তোর লাগে ব্রেকআপ? তুই মর। তুই ইয়াসিবাকে বলতে পারলি আমি তোর বেস্ট ফ্রেন্ড, সাথে তুই আমাকে ভালোবাসিস আর আমাকে বলতে পারলি না? ইবাদ কপাল চাপড়ে আফসোসের সুরে বলে ওঠেন, এই জন্যই বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করতে নেই, মান ইজ্জত আর থাকে না। কি বললি? রেগে বলল আবিয়া। অফ কিছু না বেবি, তুমি না আমার কলিজা, রাগ করে না। বলেই ইবাদ আবিয়াকে ধরতে এলো। আবিয়া সরে গিয়ে বলল, দূর হ হারামি, আমাকে ধরবি না। ইবাদ অসহায় গলায় বলল, আবিয়া, আমি এখন তোর বেস্ট না, আমি এখন তোর বক, সাথে উঠবি হাজবেন্ড। একটু তো সম্মান দে। তোর সম্মানের গুল্লি মারি, যা ভাগ। ইয়াসিবা, তুই কিছু বল। করুণ গলা ইবাদের। ইয়াসিবা এতক্ষণ হেসে কুটি কুটি হচ্ছিল। ইবাদের কথায় সে হাসতে হাসতে আবিয়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, দেখ আবিয়া ও তোকে ভালোবাসে সেটা তোকে বলেনি। হ্যাঁ আমি মানছি তার দোষ, কিন্তু তুই নিজেও তো বলিসনি তাই না? তুই ঠিক যেই কারণে ওকে বলতি না, ও ঠিক সেই কারণেই বলতো না। যদি ভালোবাসার কথা বলে তোর আর ওর বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আর আমাকে ও কালকে বলেছে, আর আমি যেটুকু জানি আমি যাওয়ার পরেই এ তোকে প্রপোজ করেছে, রাইট? আবিয়া উপন্যাস মাথা ঝাঁকালো, মানে হ্যাঁ। ইয়াসিবা আবার বলে, তাহলে সিম্পল, এখানে এত রিয়েক্ট করার কিছুই নেই আবিয়া। আবিয়া কতক্ষণ গম্ভীর মুখে ইবাদের দিকে তাকিয়ে থাকলো। তারপর জোরে হেসে দিয়ে ইবাদকে এক সাইড থেকে জড়িয়ে ধরলো। ইবাদও হেসে দিল। এদিকে ইয়াসিবা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, বাবা, আমি মিল করিয়ে দিলাম আর এখন আমাকেই কেউ চিনে না। আবিয়া আর ইবাদ হেসে দিল। ইবাদ বলল, আজ ক্লাস করা লাগবে না, চল আজ আমি ট্রিট দিব তোকে। ইয়াহু, দাঁড়া, আগে ওনাকে একটু ফোন দিয়ে নেই। ওকে। বলেই ইয়াসিবা ফোন লাগালো আফরিদের কাছে। আফরিদ ফোন রিসিভ করেই বলল, কি ম্যাম, আজ এত খুশি, ব্যাপার কি? আপনি কি করে জানলেন? অবাক হয়ে বলল ইয়াসিবা। ম্যাম, কাইন্ডলি আমার হাসপাতালের 5 তলায় তাকান। সেখানে আপনার ইনোসেন্ট বরটা আপাতত দূর থেকে তার বউটার হাসি হাসি মুখ দেখছে। আফরিদের কথাই ইয়াসিবা ঘাড় ঘুরিয়ে পাশের বিল্ডিং, যেটা আফরিদের হাসপাতাল, সেদিকে তাকায়। ভালোভাবে তাকিয়ে দেখে আফরিদ তার কেফিনের ব্যালকনির কাজটা পুরো খুলে রেখেছে আর সেখানেই দাঁড়িয়ে থেকে সে ইয়াসিবাকে দেখছে। ইয়াসিবা মুখ ফুলিয়ে বলল, আমাকে দেখে আপনি কি করবেন? আমার বউটার মুখটা দেখলে যে আমার কি পরিমাণ সুখ অনুভূত হয় তা যদি আমার বউটাকে বোঝাতে পারতাম। হয়েছে, পাম মারা লাগবে না। আমি এখনো রেগে আছি আপনার উপর। আল্লাহ বলে কি, এখনো রেগে আছে আমার বউটা? হ্যাঁ, সকালে আপনি যে কাণ্ড করেছেন আমি রাখবো না। আচ্ছা, রাতে এসে সব রাগ আদরের সোহাগে ভ্যানিশ করে দিব। আপনি আস্ত একটা অসভ্য। লাজুক কণ্ঠে বলল ইয়াসিবা। হ্যাঁ আমি জানি। হেসে বলল আফরিদ। আচ্ছা শুনুন না, হ্যাঁ বলুন না। আমি না ইবাদ আর আবিয়ার সাথে রেস্টুরেন্টে যাব। ইবাদ আমাকে ট্রিট দিবে। কিসের ট্রিট? ভ্রু কুচকে বলল আফরিদ। আবিয়া এন্ড ইবাদের ডেটিং ইজ আদার। খুশি কণ্ঠে বলল ইয়াসিবা। আফরিদ বলল, ও আচ্ছা, তাই তো বলি ম্যাডাম এত খুশি কেন? যাব। ম্যাডাম যখন যেতে চায় আমি না করি কিভাবে? না হলে যে বউটার আরো রেগে যাবে, তারপর এত এত রাগ ভাঙানো তো আমার জন্য মুশকিল। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। শোনো, যেতে তো দিচ্ছি, তবে সব সময় ইবাদের সাথে থাকবে। ইবাদও সাথে যাবে বলেই আমি যেতে দিচ্ছি, না হলে দিতাম না। তবু নিজের দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা তাহলে রাখছি। ভালোবাসি ইয়াসিবা। চোখ বুজে ফেলল ইয়াসিবা। যতবার আফরিদের মুখে এই কথাটা শুনে তার যেন সারা শরীর এক অন্যরকম ভালো লাগায় ছেয়ে যায়। আমিও ভালোবাসি। বলে ফোন রেখে দিল ইয়াসিবা। তারপর ইবাদ আর আবিয়ার সাথে রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে পৌঁছে ইবাদ একটা ওয়েটারকে ডাক দিল। ওয়েটার আসতেই ইবাদ বলে, ইয়াসিবা অর্ডার কর। আচ্ছা দাঁড়া, করছি। ইয়াসিবা মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিল। ওরা গল্প করার মাঝে ওয়েটার খাবার নিয়ে আসলো। কোল্ড কফি দেওয়ার সময় ভুলবশত সেটা ইয়াসিবার গায়ের উপরে পড়ে যায়। ওয়েটার ভয় পেয়ে বলল, সরি ম্যাম, আমি খেয়াল করিনি।
আই এম সো সরি। ইয়াসিবা ড্রেস ঝাড়তে ঝাড়তে বলে, ইটস ওকে, ভুল মানুষ দ্বারাই হয়, আপনি যান। ওয়েটারটা আবারও সরি বলে চলে গেল। আবিয়া বলে, ইস দোস্ত, ড্রেসটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি ওয়াশরুম থেকে আসছি। আমিও যাই তোর সাথে, চল। আরে না, তোরা বস, আমি যাবো আর আসবো। আর ইউ শিওর? আরে হ্যাঁ, চিল, আমি আসছি। সাবধানে যাস। ইয়াসিবা মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। সেই ওয়েটারটা হেসে বলল, স্যার আমার কাজ শেষ। ওয়েল ডান, এই নাও তোমার। বলেই একটা লোক কতগুলো টাকা দিল ওয়েটারকে। ওয়েটারটা টাকা নিয়ে চলে গেল। এদিকে সেই লোকটি বিশ্রী হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, ইয়াসিবা, তোমাকে এইবার আমার থেকে কে বাঁচাবে সুইট হার্ট? 3 বছর আগে আমাকে থাপ্পড় মারার মজা বোঝাবো। তোমাকে তো এবার আমি ছাড়ছি না। বলেই লোকটা ওয়াশরুমের দিকে যেতে লাগলো। এদিকে ওয়াশরুমে এসে নিজের জামাটা পরিষ্কার করছে ইয়াসিবা। ড্রেসটাই খারাপ হয়ে গেল, আমাকে এখনই বাসায় যেতে হবে। এই ড্রেস পরে বসে থাকা পসিবল না। নিজে নিজে কথাগুলো বলে ব্যাগ নিয়ে বের হতে গিয়ে সে যেন পাথর হয়ে গেল। তার সারা শরীর বরফের ন্যায় জমে গেল। আবার আবার সে ভয়ানক অতীত তার সামনে। আবার কেন কেন তার সাথেই কেন এমনটা হয়? আবার কেন অতীতগুলো তার জীবনে আসছে? সে কি একটু সুখে থাকতে পারবে না? তার কপালটা এত খারাপ কেন? যখনই তার জীবনে সুখ নামক পাখিটি এসে ধরা দেয়, ঠিক তখনই দুঃখ নামক তীরটা এসে সেই পাখিটিকে হত্যা করে ফেলে। ইয়াসিবার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। তা দেখে সামনে থাকা ব্যক্তিটি বিকট হেসে বলল, কি সুইট হার্ট, আমাকে দেখে বুঝি খুব খুশি হওনি? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমরা যে একে অপরকে কত ভালোবাসতাম ভুলে গেলে? ইয়াসিবা ভর্ত চোখে তাকিয়ে রইল স্রেফ। ব্যক্তিটি বাঁকা হেসে ইয়াসিবার দিকে আগাতে লাগলো। ইয়াসিবা তাকে আগাতে দেখে ভয় পেয়ে পিছাতে লাগলো। যখন একেবারে ওয়াশরুমের দেয়ালে পিঠ থেকে গেল, তখন ইয়াসিবা শব্দ করে কেঁদে দিল। ব্যক্তিটি জলদি ইয়াসিবার কাছে এসে ওকে ধরতে গেলে ইয়াসিবা সাইড কেটে সরে যায়। ব্যক্তিটি অভিনয়ের মতো বলে, আরে আরে, কাঁদছো কেন? কাঁদো না, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? আসো আমার কাছে আসো। ইয়াসিবা কাঁদতে কাঁদতে পিছিয়ে গেল। ইয়াসিবা ভয়ে কাঁদতে কাঁদতে বলে, কেন আবার এসেছেন? প্লিজ চলে যান, আমি একটু সুখ চাই। প্লিজ আফ্রিদের সাথে আমাকে একটু সুখে থাকতে দিন প্লিজ। তা তো হচ্ছে না বেবি। বলে ব্যক্তিটি ইয়াসিবার মুখে রুমাল চেপে ধরলো। রুমালে অজ্ঞান করার ওষুধ লাগানো ছিল, তাই ইয়াসিবা চোখে সব ঘোলা দেখতে লাগলো। চোখ বুজার আগে সে অস্ফুট স্বরে বলে উঠল, আকাশ, কাজটা ভালো করলেন না, আমার আফ্রিদ ছাড়বে না আপনাকে। ইয়াসিবা অজ্ঞান হয়ে পড়ে গেল। রেস্টুরেন্টের প্রতিটা কোণায় তন্ন তন্ন করে ইয়াসিবাকে খুঁজে বেড়াচ্ছে আফ্রিদ, কিন্তু তার ইয়াসিবা কোথাও নেই। একসময় খুঁজে না পেয়ে চেয়ারে ধপ করে বসে পড়ে আফ্রিদ। ইবাদ এগিয়ে এসে অনুতপ্ত গলায় বলল, আই এম সরি ভাইয়া, সব আমার জন্য হয়েছে, আমি ওর খেয়াল রাখতে পারিনি, আমায় ক্ষমা করুন ভাইয়া। ইবাদের কথায় চোখ তুলে তাকায় আফ্রিদ। চোখ দুটো তার লাল টকটকে হয়ে আছে। এখনই বুঝি রক্ত ঝরবে চোখ থেকে, এমন অবস্থা। ইবাদ ভয় পেয়ে গেল, বলল, ভাইয়া আপনি ঠিক আছেন? আমাকে ক্ষমা করুন ভাইয়া। আফ্রিদ উঠে দাঁড়ালো। অত্যন্ত ঠান্ডা গলায় বলল, তোমার কোনো দোষ নেই ইবাদ, যা হওয়ার হয়েছে। এখন আমাদের এটা খুঁজে বাহির করতে হবে যে এসবের পিছনে আসলে কে। আর একবার যদি আমি তাকে ধরতে পারি, আই সোয়ার জ্যান্ত মাটিতে পুঁতে দিব তাকে। লাস্ট কথাটা চোয়াল শক্ত করে বলল আফ্রিদ। আমাদের এখন সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, চলো ইবাদ। বলেই ধূপধাপ পা ফেলে চলে গেল আফ্রিদ। আফ্রিদকে ইবাদ আর আবিয়াই ফোন করে এখানে এনেছে। আসলে তারা ইয়াসিবাকে অনেকক্ষণ যাবত না আসতে দেখে আবিয়া গিয়ে ওয়াশরুম চেক করে দেখে সেখানে কেউ নেই। এই কথা ইবাদকে বলায় ইবাদ রেস্টুরেন্টের ম্যানেজারকে নিয়ে পুরো রেস্টুরেন্ট চেক করে, কিন্তু কোথাও ইয়াসিবাকে না পেয়েই তারা আফ্রিদকে কল করে। আর ইয়াসিবাকে পাওয়া যাচ্ছে না শুনে প্রায় বিদ্যুৎ বেগে এখানে এসে হাজির হয়েছে আফ্রিদ। এসেই সে কি পাগলামো পুরো রেস্টুরেন্ট মাথায় উঠিয়ে ফেলেছে। চোখ জোড়া আস্তে আস্তে খুলে তাকায় ইয়াসিবা। মাথাটা প্রচুর ব্যথা করছে তার। হালকা করে নড়ে উঠতেই সে বুঝতে পারে তার হাত পা মুখ সব বাঁধা, আর তাকে মেঝেতে ফেলে রাখা হয়েছে। চেয়ে ও ইয়াসিবা চিৎকার করতে পারছে না। চোখের অশ্রুগুলো অবিরাম ঝরতে লাগলো। এ কোন বিপদে পড়লো সে? আল্লাহ তাআলা কেন তার আফ্রিদের সাথে এমনটা করে? কি পাপ করেছিল তারা? ভালোই তো বেসেছিল একে অপরকে। তাহলে হঠাৎ কারো পায়ের আওয়াজ পেতে দ্রুত চোখ জোড়া বন্ধ করে ফেলে। সে জানে তাকে যদি সজাগ দেখে তাহলে হয়তো অনেক খারাপ কিছু হতে পারে, তাই সে চোখ বন্ধ করে রইল। রুমে প্রবেশ করে মেঝেতে তাকায় আকাশ। দেখে ইয়াসিবা এখনো অজ্ঞান। আকাশ বলল, এরও তো দেখি এখনো জ্ঞান ফেরেনি। এর মুখে পানি ছুঁড়ে মারো। অনেক জ্বালিয়েছে, এইবারের শেষ হবেই হবে, ওকে মরতে হবে। ঠিক বলছো আকাশ, একে আর বাঁচতে দেয়া যাবে না। 3 বছর আগে অনেক প্ল্যান করে ওকে আফ্রিদির জীবন থেকে সরিয়েছি,
কিন্তু এইবার চিরতরে ওকে সরাতে হবে। আমার এত কষ্ট, এত প্ল্যান সব বিফলে গিয়েছে। আফ্রিদি সেই ওকেই বিয়ে করেছে, কিন্তু আর না, এই রাস্তার টোকাইয়া মেয়েকে আমি কিছুতেই আফ্রিদির বউ মানতে পারবো না। আর এখন তো ও বিশাল সম্পত্তির মালিক, একে মেরে ফেললেই সেই সব সম্পত্তি আফ্রিদির হয়ে যাবে, আর ও মরলে আফ্রিদি এমনিতেই ভেঙে পড়বে। সেই সুযোগ কাজে লাগিয়ে আমি সব সম্পত্তি আমার নামে করে নিব, তারপর আফ্রিদিকেও মেরে ফেলবো। আর এমন মৃত্যু দেব যাতে সবাই ভাবে মানসিক চাপ সহ্য করতে না পেরে ডাক্তার আফ্রিদির মৃত্যু হয়েছে। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল কায়া চৌধুরী। আপনার প্ল্যান কিন্তু ফ্লপ যায়নি। 3 বছর আগে যদি ইয়াসিবা মরেই যেত তাহলে এত এত সম্পত্তি আমরা পেতাম কিভাবে? একদিক দিয়ে ভালোই হয়েছে। শয়তানি হাসি আকাশের ঠোঁটে। হ্যাঁ, ঠিক বলছো, এর সম্পূর্ণ ক্রেডিট তোমার, আকাশ। থ্যাঙ্কস ম্যাম। কিন্তু আমার একটা বিষয়ে ভয় লাগছে। চিন্তিত কণ্ঠ কায়া চৌধুরীর। কি? আফ্রিদি কিন্তু অনেক চালাক। আমার চিন্তা এই নিয়ে যে ও সব জেনে ফেললে সব ধ্বংস করে দিবে। আরে টেনশন করিয়েন না ম্যাম, আমি এমন কোনো চিহ্নই রাখিনি যেটা দিয়ে ও বুঝবে। তাই যেন হয়, আকাশ। আকাশ আর কায়া চৌধুরী এক পলক ইয়াসিবার দিকে তাকিয়ে চলে গেল। ওরা যেতে চোখ খুলে তাকায় ইয়াসিবা। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এতদিন সে ভাবতো আফ্রিদকে কায়া চৌধুরী অনেক ভালোবাসে, আর সেই জন্য একটা এতিম অনাথ মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে মানতে পারবে না, এই জন্যই ওইসব করেছিল। কিন্তু এখানে তো প্ল্যান অন্য। মানুষটা এতটা খারাপ কি করে হতে পারে? সামান্য সম্পত্তির জন্য এত জঘন্য কাজ করলো তারা। আরে তারা যদি একবার বলতো যে তারা সম্পত্তির জন্য এসব করছে, তাহলে ইয়াসিবা আর আফ্রিদ দুজনেই হাসি মুখে তা দিয়ে দিত, তবুও তোরা একটু সুখে থাকতো। না, আর কিছু ভাবতে পারছে না ইয়াসিবা। চোখের জলে ঝাপসা দেখছে সে। তার এটা ভেবে কান্না পাচ্ছে, আফ্রিদ যদি এসব সত্যি জেনে যায় তাহলে সে একেবারে ভেঙে গুড়িয়ে যাবে। সামলানো অনেক কষ্ট হয়ে যাবে তাকে। মানুষ ঠিকই বলে, সৎ মা কখনো আপন মায়ের জায়গা নিতে পারে না। আফ্রিদ যদি জানতে পারে কায়া চৌধুরী তার আপন মা না, তাহলে ওর যে কি হবে। ইয়াসিবা মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এসব আর ভাবতে পারছে না। এই কষ্টগুলো তো ও গত 3 বছর আগে থেকে সহ্য করে আসছে। আর কত সহ্য করবে, আর কত? কান্নায় ভেঙে পড়ল ইয়াসিবা। সিসিটিভি রুমে দাঁড়িয়ে আছে আফ্রিদ, ইবাদ আর আবিয়া। ম্যানেজার তাদের সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে। হঠাৎ আফ্রিদ চেঁচিয়ে উঠল, স্টপ দেয়ার। এখানেই প্রবলেম। এই ওয়েটারটাকেই আমার সামনে হাজির করো। আসলে তখন যে ওয়েটারটা ইয়াসিবার গায়ে কোল্ড কফি ফেলে দিয়েছিল সেই ওয়েটারকেই আনতে বলছে। ইবাদ বলে উঠল, কিন্তু ভাইয়া এই ওয়াটারটা তো কিছু করেনি, ওটা ভুলই হয়েছিল। আফ্রিদ গম্ভীর স্বরে বলল, না ইবাদ, এটা ভুলবশত না। এখানে ভালোভাবে খেয়াল করলেই বোঝা যাচ্ছে যে সে ইচ্ছে করে কোল্ড কফিটা ফালিয়েছে। খেয়াল করে দেখো তুমি। ইবাদ আর আবিয়া ফুটেজটা ভালো করে দেখলো। আবিয়া জোরে বলে ওঠে, আসলে ভাইয়া আপনি ঠিক বলেছেন। আফ্রিদ ম্যানেজারকে বলল, আপনারা এতটা ইরেসপন্সিবল কিভাবে হন? এই আপনাদের সিকিউরিটি সিস্টেম। আমি পুলিশে দিব সবাইকে যদি আমার ইয়াসিবার কিছু হয়ে যায়। ম্যানেজার মুখটা কাচুমাচু করে বলল, সরি, আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে সেই ওয়েটারের কাছে নিয়ে যাই, আসুন। ম্যানেজার আফ্রিদকে নিয়ে গেল সেই ওয়েটারের কাছে। ওয়েটাররা সবাই তখন এক জায়গায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। আফ্রিদ সোজা গিয়ে সেই ওয়েটারটার কলার চেপে ধরে নাক বরাবর ঘুষি মারল। ওয়েটারটা ছিটকে পড়ে গেল। আফ্রিদ আবার গিয়ে মারলো, চিল্লিয়ে বলল, বল আমার ইয়াসিবা কোথায়, বল, না হলে আমি তোকে মেরেই ফেলবো। বলেই আবারও মারতে লাগলো। স্যার আমি জানি না, স্যার আমি কিছু জানি না। গোঙাতে গোঙাতে বলল ওয়েটার। বলবি না তাই না? বলবি না ইবাদ? আফ্রিদের ডাকে ইবাদ বলে, জি ভাইয়া। পুলিশকে ইনফর্ম করো। জেলে গিয়ে শক্ত ডান্ডার বাড়ি খেয়েই ও সব বলবে। পুলিশের কথা বলতে ওয়েটারটা ভয়ে জড়সড় হয়ে গেল। 7-5 না ভেবে কাঁদতে কাঁদতে বলল, আমি বলবো স্যার, আমি বলবো, প্লিজ আমাকে জেলে দিবেন না স্যার। বল তাড়াতাড়ি। স্যার লোকটার নাম আমি জানি না, তবে লোকটা আমাকে 50,000 টাকার অফার করেছে, বলেছে ওই ম্যামের গায়ে জুস ঠেলে দিতে। আর ম্যাম ওয়াশরুমে গেলে তাকে কৌশলে যেন লেডিস ওয়াশরুমে আমি ঢোকার ব্যবস্থা করে দিই। আর ম্যাম অজ্ঞান হলে তাকে যেন হেল্প করি ম্যামকে ওনার গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। ওয়েটারের কথায় আফ্রিদের রাগ যেন আরো বেড়ে গেল। সে বিকট এক থাপ্পড় দিল ওয়েটারকে, বলল, গাড়ির নাম্বার মনে আছে? জলদি বল, না হলে। বলছি স্যার। ওয়েটারটা আফ্রিদকে গাড়ির নাম্বার বলে দিল। ততক্ষণে পুলিশ এসে হাজির।
ইবাদে কল করেছিল পুলিশকে। পুলিশ এসে ওয়েটারটাকে ধরে ফেললো। আফরিদ রাগে থরথর করে কাঁপছে। আমার ইয়াসিবার কিছু হলে তাকে আমি জানে শেষ করে দিব। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। ইয়াসিবার সারা শরীর ব্যথা করছে। অনেকক্ষণ এইভাবে বেঁধে থাকায় এই অবস্থা। সে চেষ্টা করছে কোনো রকম একটু উঠে বসতে, কিন্তু তাও পারছে না। এর মাঝে রুমে প্রবেশ করলো কায়া চৌধুরী। ইয়াসিবাকে এমন অবস্থায় দেখতেই সে হাসি দিল। ইয়াসিবা চট করে তাকায়, চাইতেও কিছু বলতে পারছে না সে। কায়া চৌধুরী বলল, আহারে মা, কষ্ট হচ্ছে, কি আর করার বলো। শাশুড়ি মায়েরা একটু দজ্জাল টাইপ থাকে, তুমি তো জানোই। তবে আমি কিন্তু অতটাও খারাপ না। তোমাকে আমি তোমার শেষ ইচ্ছে বলার সুযোগ অবশ্যই দিব। কায়া চৌধুরী ইয়াসিবার সামনে হাঁটু ভেঙে বসে পড়ল। তারপর ইয়াসিবার মুখের ট্যাপটা একটানে খুলে দিল। ব্যথায় আর্তনাদ করে উঠে ইয়াসিবা। তা দেখে কায়া চৌধুরী বলল, আহারে, ব্যথা পেলে? আই এম সরি। হ্যাঁ, আমি তো তোমার মা, বলো। শাশুড়িরা তো মা ই হয়, তাই না? ইয়াসিবা ঘৃণা ভরা গলায় বলে, আপনি কারো মা হওয়ার যোগ্য না। আপনি নিকৃষ্ট, জঘন্যতম একজন মহিলা। আপনাকে মা বললে মা শব্দটাই অপমান করা হবে। আল্লাহ এই জন্যই হয়তো আপনাকে মাতৃত্বের স্বাদ নিতে দেননি। এই জন্যই আপনি কখনো মা হতে পারেননি। ইয়াসিবার কথায় কায়া চৌধুরী ইয়াসিবাকে জোরে একটা থাপ্পড় মারল। বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই মরবি, খুব বাজেভাবে মরবি। ইয়াসিবাকে আবারও ধাক্কা মেরে চলে গেল কায়া চৌধুরী। ইয়াসিবা কেঁদে দিয়ে বলল, আফরিদ, আপনি কোথায়? আমাকে নিয়ে চলুন এখান থেকে। আপনার লাজুকতার যে বড্ড কষ্ট হচ্ছে আফরিদ। কায়া চৌধুরী থাপ্পড় দেওয়ায় ইয়াসিবার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আবার ধাক্কা দেওয়ায় দেয়ালে গিয়ে বাড়ি খায় ইয়াসিবা। কপালটাতেও প্রচন্ড চোট পায়, যার ফলে আবারও জ্ঞান হারায় ইয়াসিবা। ইয়াসিবাকে একটা চেয়ারের উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে। ওর হাত পা তখনও বাঁধা, গলায় দড়ি পেঁচানো, আর দড়িটা ঝুমুর বাতির সাথে লাগানো। ইয়াসিবা একটু কাঁদছে না। ওর বিশ্বাস ওর আফরিদ আসবেই ওকে বাঁচাতে। সেই ভরসাতেই আছেও। কায়া চৌধুরী বললেন, কি মরণে ভয় নেই তোর? যে একটু পরেই ইন্নাল ইল্লাহ হয়ে যাবে, তবুও চোখে মুখে এত তেজ। ইয়াসিবা তাচ্ছিল হেসে বলল, আমি মরণকে কেন ভয় পাবো? মরণকে ভয় পেলে 3 বছর আগেই মরে যেতাম। ভয় পাই না বলেই বেঁচে আছি। কায়া চৌধুরী রেগে ইয়াসিবার চেয়ার ধাক্কা দিতে যাবে, আর তখনই আফরিদ পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। বাহিরে যত পাহারাদার ছিল তাদের নিঃশব্দে মেরে ওরা ভিতরে প্রবেশ করেছে বিধায় ওরা টের পায়নি। অফিসার জোরে বলল, স্টপ দেয়ার, ইউ আর নাও আন্ডার অ্যারেস্ট মিসেস। কায়া চৌধুরী ঘুরে তাকায়। চোখে মুখে তার রাগ স্পষ্ট। সে রেগে বলল, এক পাও কেউ নড়াবে তো আমি চেয়ার ধাক্কা দিয়ে ফেলে দিব। ইয়াসিবা আফরিদের দিকে তাকিয়ে আছে। সে কেমন অদ্ভুতভাবে কায়া চৌধুরীকে দেখছে, যেন কত বড় একটা ঝটকা পেয়েছে। আফরিদ কাপা গলায় ডাকলো। মা। কায়া চৌধুরী হুঙ্কার দিয়ে উঠল, চুপ। কিসের মা? হ্যাঁ, কিসের মা? আমি তোকে জন্ম দেইনি, আমি তোর মা না। তোকে তো আমি সহ্য করতে পারি না। শুধু সম্পত্তির জন্য তোকে এতদিন এত ভালোবাসা দেখিয়েছি। এভাবে আমাকে কষ্ট কেন দিলে মা? তুমি একবার শুধু বলতে যে আফরিদ, আমি তোর সব প্রপার্টি চাই, আমি খুশি খুশি দিয়ে দিতাম। মা, আমার সাথে এত বড় প্রতারণা কেন করলে? আমাকে কি একটু ভালোবাসনি মা? তুই কি আমার গর্ভের সন্তান যে তোর জন্য আমার মায়া মমতা লাগবে? আমি তোমাকেই মা ডেকেছি আর ডাকবো। তুমি শুধু একবার বলো তুমি এসব কিছুই করনি। ইচ্ছে করে তোমাকে ফাঁসিয়েছে এই আকাশ। আকাশ এবার ইয়াসিবার চেয়ারটা হালকা কাত করে দিল, ফলে রশিতে টান লাগায় ইয়াসিবা গলায় ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠল। তা দেখে আফরিদ বলল, না প্লিজ, ওকে কিছু করো না প্লিজ। আকাশ রেগে বলল, আমি ইনাকে ফাঁসিয়েছি, আমি। আরে ইনি সবকিছুর মাস্টার মাইন্ড। 3 বছর আগের ঘটনা সহ প্রতিটা পদক্ষেপ এই কায়ার রচয়িতা। আফরিদ কথাগুলো ঠিক হজম করতে পারছে না। কেমন যেন সবকিছু ও ঝাপসা দেখছে। এতদিন যাকে নিজের মা বলে ভাবতো, সে নাকি তার মা না, তাকে জন্ম দেয়নি। আফরিদ কিছুতেই মানতে পারছে না। সে ধপ করে মাটিতে বসে পড়ল। ইয়াসিবা চিল্লিয়ে উঠল। আফরিদ, এতক্ষণ আবিয়া পুরো পরিস্থিতি ভালোভাবে দেখছিল। সবাই কায়া আর আকাশ যখন আফরিদের সাথে ব্যস্ত, এই সুযোগে সে ইবাদকে নিয়ে আকাশ আর কায়া চৌধুরীকে জাপটে ধরে ফেলল। ইবাদ আকাশকে টেনে হিঁচড়ে পুলিশের কাছে ছুঁড়ে মারল। পুলিশ সাথে সাথে আকাশকে ধরে ফেলল। এদিকে কায়া চৌধুরীকে আবিয়া কোনো মতে ধরে রাখতে পারছে না, যার ফলে কিছু লেডিস কনস্টেবল এসে আবিয়াকে হেল্প করলো। লেডিস কনস্টেবলরা কায়া চৌধুরীকে নিয়ে যেতে লাগলো। কায়া চৌধুরী ছিটকে সরে আসে, তারপর বলে, আমি যেহেতু ধরা পড়েই গিয়েছি, তখন ইয়াসিবাকেও বাঁচতে দিব না। কনস্টেবল দৌড়ে এসে ওকে ধরার আগেই কায়া চৌধুরী ইয়াসিবার চেয়ার লাথি দিয়ে সরিয়ে দেয়। ইয়াসিবা চিৎকার করে উঠে আফরিদ বলে,
ইয়াসিবার চিৎকারে আফরিদ তাকায় উপরে। এতক্ষণও একটা ভ্রম ছিল। ইয়াসিবাকে দড়িতে ঝুলতে দেখে আফরিদ দ্রুত দৌড়ে এসে ইয়াসিবার পা ধরে উঁচু করে ধরল। ইবাদ জলদি চেয়ারটা দাঁড়া করে তার উপর নিজে দাঁড়িয়ে ইয়াসিবার দড়ি কেটে দিল। দড়ি কাটার পরে ইয়াসিবা পড়ে যেতে নিতেই আফরিদ সাথে সাথে ওকে নিজের সাথে আঁকড়ে ধরে। ইয়াসিবা কাশছে। আফরিদ ইয়াসিবাকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, ইয়াশিবা, তুমি ঠিক আছো? কোথায় লেগেছে আমায় বলো জান। কষ্ট হচ্ছে জান? ইয়াসিবা আফরিদকে ধরে হু হু করে কেঁদে দিল। আফরিদও ইয়াসিবাকে নিজের বুকের মাঝে জাপটে ধরল। বলল, ইয়াশিবা, আজ তোমাকে বলতেই হবে কি হয়েছিল 3 বছর আগে। আমাকে জানাও, সত্যিটা বলো ইয়াশিবা। আমি বলবো আফরিদ, সব বলবো। অতীতের কাহিনী। ইয়াসিবা আর আফরিদ একে অপরকে ভালোবাসতো 2 বছর ধরে। ইয়াসিবা একটা অনাথ আশ্রমে থাকতো, আর সেখানেই আফরিদ আর তার কিছু বন্ধুরা এতিমখানার বাচ্চাদের বিনা পয়সায় চিকিৎসা দিতে আসছিল। তখন আফরিদ মাত্র মেডিকেল স্টুডেন্ট ছিল, এই টুকটাক চিকিৎসা করতে জানতো। মেডিকেল থেকেই তাদের এখানে আনা হয়, আর সেখানে ইয়াসিবাকে দেখে আফরিদ তাকে ভালোবেসে ফেলে। ইয়াসিবা তখন সবে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। সেই দিনের পর থেকে আফরিদ প্রতিদিন ইয়াসিবাকে দেখতে আসতো, কিন্তু প্রতিবার আফরিদকে দেখলেই ইয়াসিবা দৌড়ে চলে যেত। কিন্তু মনে মনে সেও আফরিদকে ভালোবেসে ফেলেছিল। পহেলা বসন্তে আফরিদ তাকে প্রপোজ করে। ইয়াসিবা আর পারেনি আফরিদকে দূরে ঠেলে দিতে। সেও নিজের অব্যক্ত অনুভূতির কথাগুলো বলে দেয়। এইভাবেই তাদের প্রেমের শুরু বেশ ভালোই কাটছিল তাদের দিনগুলো। প্রেমের 2 বছর কিভাবে কেটে গেল তা কেউই জানে না। কায়া চৌধুরী চাইতেন আফরিদকে কোনো বড় লোকের মেয়ের সাথে বিয়ে দিতে, আর ভোলাভালা এমন টাইপ যে তার সব কথা শুনবে। আর এমন ছিল তার ভাগ্নি আয়েশা। কায়া চৌধুরী যা বলতেন তাই করতে রাজি সে। কিন্তু আফরিদ যে ইয়াসিবাকে ভালোবাসে তা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই সে ইয়াসিবার এতিমখানায় আসে। ইয়াসিবাকে বলে আফরিদকে ছেড়ে দিতে, বিনিময়ে যত টাকা চায় সে দিবে। যখন ইয়াসিবা রাজি হয় না, তখন সে বলে যে সে আফরিদের আসল মানা। আর এই কথাটি আফরিদ যদি জানে তাহলে সে অনেক ভেঙে পড়বে, মানসিক চাপ নিতে পারবে না। এও মিথ্যা বলে আফরিদের মাথায় বেশি চাপ পড়লে ও মরেও যেতে পারে। ইয়াসিবা ছোট ছিল, এত কিছু সে বুঝতো না। কায়া চৌধুরী তাকে এমন এমন ভয়ানকভাবে সব বলে যে বেচারি ভয় পেয়ে যায়, আর কায়া চৌধুরী যা করতে বলে সে রাজি হয়ে যায়। ইয়াসিবা সেদিনেই কায়া চৌধুরীর কথা মতো কাজ করে। আফরিদ ইয়াসিবার সাথে দেখা করতে আসলেই ইয়াসিবা আফরিদের সাথে যাচ্ছে তাই বিহেভ করে। কায়া চৌধুরী আকাশকে ভাড়া করে আনে ইয়াসিবার ফেক বয়ফ্রেন্ড করে। আর আকাশকে দেখিয়েই ইয়াসিবা আফরিদকে বলে তার আর আফরিদকে দরকার নেই। আকাশকে অনেক বড় লোকের ছেলে, আর তাই সে আকাশকে বিয়ে করবে। সেদিন আফরিদ ভীষণ কেঁদেছিল। আফরিদের কান্না দেখে ইয়াসিবারও যেন বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে তা করতেই হতো। আফরিদ বারবার বলেছিল সব মিথ্যে, সে কিছুতেই বিশ্বাস করতে রাজি হচ্ছিল না। সেদিন ইয়াসিবা আফরিদকে অনেক জোরে থাপ্পড় মারে। আফরিদ অবাক চোখে শুধু তার ইয়াসিবাকে দেখেছিল। সেদিন আফরিদ একরাশ ঘৃণা নিয়ে ফিরে গিয়েছিল। আফরিদ যেতেই ইয়াসিবা কান্নায় ভেঙে পড়ে। তারপর সিদ্ধান্ত নেয় সে এখান থেকে চলে যাবে অনেক দূরে। আকাশ বলে সেও ইয়াসিবাকে হেল্প করবে। বোকা ইয়াসিবা মেনে নেয়। সে রাজি হয় আকাশের সাথে যেতে, কিন্তু মাঝ রাস্তায় আকাশ ওর সাথে জোড়াজোড়ি শুরু করে। ইয়াসিবাকে থাপ্পড় মেরে পালিয়ে আসতে নেয়, কিন্তু পারে না। সেখানে ছিল টিলার মতো অনেক উঁচু জায়গা। একটা আকাশ ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর ওখানে নিচের রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিশিষ্ট শিল্পপতি জাহিদ খান। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তিনি ইয়াসিবাকে পায়। ইয়াসিবার অবস্থা পুরো খারাপ ছিল। সে 2.5 বছর কোমায় ছিল। কোমা থেকে আসার পরে জাহিদ খান ইয়াসিবাকে ভার্সিটিতে ভর্তি করে দেন। বেশ ভালোই কাটছিল দিনকাল। জাহিদ খান নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতেন ইয়াসিবাকে। তার আরো একটা মেয়ে ছিল। ইয়াসিবা যতই ভালো থাকুক, রাতের শূন্যতায় সে আফরিদের জন্য অশ্রু বিসর্জন দিত। ইয়াসিবার ভার্সিটির পাশে আফরিদ হাসপাতাল খুলেছিল, আর সেই কাজ দেখতে এসেই সে ইয়াসিবাকে ভার্সিটির মাঠে দেখতে পায়। সেদিন আফরিদের মন চেয়েছিল ইয়াসিবাকে দৌড়ে গিয়ে চাপড়ে ধরতে, কিন্তু পারেনি। পুরোনো কথাগুলো মনে পড়তেই তার ঘৃণা যেন আরো বেড়ে যায়। ইয়াসিবা আফরিদকে দেখে সেদিন, প্রচুর কাঁদে সে। বুকের কষ্ট বুকে নিয়ে সে দিনকাল কাটায়। এর মাঝে সে জানতে পারে জাহিদ খানের মেয়ে হুমায়রা, যাকে সে বোনের চেয়েও বেশি ভালোবাসে, সে একজনকে ভালোবাসে, আর তার কেউ নয়, স্বয়ং আফরিদের চাচাতো ভাই। সেদিন ইয়াসিবা কি করবে বুঝতে পারছিল না। একদিকে বোনের সুখ, অন্যদিকে ভালোবাসার মানুষটির সামনাসামনি দাঁড়ানোর যুদ্ধ। সবশেষে ইয়াসিবা বোনের খুশির জন্য আফরিদের কাছে যায়, যেন তার ভাইয়ের সাথে হুমায়রার বিয়ে দেয়। আফরিদ রাজিও হয়, কিন্তু শর্ত দেয় তাকেও আফরিদকে বিয়ে করতে হবে। ইয়াসিবা সেদিন রাজি হয়ে যায়, এক বোনের খুশির জন্য। 2 হোক ঘৃণা, তবুও তো ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবে সে। সে জানে আফরিদ তাকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করবে, তবুও রাজি হয়ে যায়।
হুমায়রার বিয়ে হয় ভালোভাবেই। তার কিছুদিন পরেই আফ্রিদ ইয়াসিবাকে বিয়ে করে ফেলে। ইয়াসিবাকে নিয়ে যখন বাড়িতে যায়, কায়া চৌধুরী রেগে আগুন হয়ে যায়। এমনিতেও হুমায়রার বিয়ে সে মানতে পারেনি, তার উপর এত প্ল্যান করে সেই ইয়াসিবাকে আফ্রিদ বিয়ে করলো। কায়া চৌধুরী না মানায় আফ্রিদ তাকে নিয়ে অন্য বাড়িতে চলে আসে। তবে আফ্রিদের বাবা ইব্রাহিম চৌধুরী ইয়াসিবাকে ভীষণ ভালোবাসে, তাই সে মাঝে মাঝে এসে ইয়াসিবাকে দেখে যেতেন। আফ্রিদ দিনরাত ইয়াসিবাকে টর্চার করত। এরই মাঝে খবর আসে জাহিদ খান আর নেই। সেদিন ইয়াসিবা প্রচুর ভেঙে পড়েছিল। ওর পরিবার ছিল না, এই লোকটাই তো ওকে পরিবারে ভালোবাসা দিয়েছিল। সেদিন আফ্রিদ ইয়াসিবাকে বুকে টেনে নিয়েছিল, আর ইয়াসিবা প্রচুর কেঁদেছিল। আর তার কয়দিন পরেই জানতে পারে জাহিদ খান তার সব সম্পত্তি হুমায়রা আর ইয়াসিবাকে লিখে দিয়ে গেছেন। এটা শোনার পরেই কায়া চৌধুরীর লোভ আরো বেড়ে যায়। সে প্রতিনিয়ত ইয়াসিবাকে মারার চেষ্টা করে। এদিকে আফ্রিদেরও ভুল ধারণা আস্তে আস্তে ভেঙে যায় যে তার ইয়াসিবা এত খারাপ না। তারপরের কাহিনী তো আপনারা জানেনই। বর্তমান আফ্রিদের চোখে পানি টলমল করছে, আর ইয়াসিবা ওর বুকের সাথে মিশে রয়ে কাঁদছে। এই এতটুকু একটা মেয়ে শুধু তার জন্য এতটা কষ্ট সহ্য করেছে, আর সে কিনা সেই মেয়েটাকে দিন রাত অত্যাচার করেছে। আফ্রিদ কান্না গলায় বলে, আমাকে মাফ করে দাও ইয়াসিবা, সব কিছুর জন্যে মাফ করে দাও। তোমাকে এতটা কষ্ট সহ্য করার জন্যে মাফ করে দাও। না আফ্রিদ, আপনার কোনো দোষ নেই। এইসব যে আমাদের ভাগ্যে লেখা ছিল। আপনি কেন মাফ চাচ্ছেন? আফ্রিদ ঘৃণা চোখে তাকায় কায়া চৌধুরীর দিকে, বলে, আপনার মতো মহিলারাই পৃথিবীতে নিকৃষ্ট জীব। আপনি যে এতটা খারাপ আমি কল্পনাও করিনি। আপনাকে এতদিন অনেক শ্রদ্ধা ও ভালোবাসতাম, কিন্তু আজ থেকে সব শেষ। অফিসার ইনাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। পুলিশ আকাশ আর কায়া চৌধুরীকে নিয়ে চলে যায়। আফ্রিদ ওই ইয়াসিবাকে নিয়ে উঠে দাঁড়ায়, কিন্তু শরীর প্রচন্ড দুর্বল থাকায় ইয়াসিবা দাঁড়াতেও পারছিল না। আফ্রিদ ওকে কোলে তুলে নেয়, তারপর গাড়িতে বসিয়ে দেয়। আবিয়াকে নিয়ে ইবাদ চলে যায়, আর ইয়াসিবাকে নিয়ে আফ্রিদ ইয়াসিবাকে সারাটা রাস্তা বুকের সাথে চেপে ধরে রেখেছিল। ওর যে কষ্ট কমানো লাগবে, ওর বুকটা কষ্টে ফেটে যাবে। এত কষ্ট কেন? আজ সেও এতিম, তারও মানে, কিন্তু না বাবাকে আর সে কষ্ট দিবে না। এখন থেকে সে নিজের পরিবারের সাথেই থাকবে। ওই নিকৃষ্ট মহিলার জন্যে আর আফ্রিদ কষ্ট পাবে না। এখন থেকে তাদের সুখের দিন শুরু। তারা শান্তিতে একে অপরকে ভালোবেসে পার করবে। ইয়াসিবাকে সে আর কষ্ট দিবে না, আর দিবে না। আমাদের জীবন ও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে সময়। অনেকে বলেন সময় নদীর স্রোতের মতো, আবার অনেকে বলেন সময় অর্থ। সময় আসলে কি? ছোট্ট এই প্রশ্নের উত্তরটি অনেক জটিল, হয়তো কোনো উত্তরই আমাদের জানা নেই। প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে সময়ের কোনো অতি সুপরিচিত ব্যাখ্যা আমরা দাঁড় করাতে পারি, কিন্তু সত্যিকারের সময় কি সেটা খুঁজে বের করা হয়তো আমাদের পক্ষে আদৌ সম্ভব নয়। বিজ্ঞানী ও গবেষকেরা প্রতিনিয়ত সময় ও সময়ের অস্তিত্বকে গভীরভাবে জানার চেষ্টা করে আসছেন। সময় চলে যায় আপন গতিতে। দেখতে দেখতে কিভাবে 2 বছর কেটে গেছে সেদিনের ঘটনার পর থেকে। সেদিন আফ্রিদ অনেক ভেঙে পড়েছিল। হাজারো হোক, মা হারানোর ব্যথাটা যে সহ্য করবার মতো না। বলে না, ছেলেরা সহজে কষ্ট না পেলে কাঁদে না। সেদিন আফ্রিদ অনেক বেশি কষ্ট পেয়েছিল। ইয়াসিবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদেছিল। সেদিনের ঘটনার পর 1 সপ্তাহ পুরো আফ্রিদ চুপচাপ হয়ে গিয়েছিল। পরে আফ্রিদ দেখে যে সে ভেঙে পড়লে ইয়াসিবা কেমন নেতিয়ে যাচ্ছিল। তাই আফ্রিদ নিজের মনকে শক্ত করে। যা হয়েছে তা ওর ভাগ্যে ছিল, আর সে এটা মেনে নিয়েছিল। অনেক কষ্ট করেছে ইয়াসিবা জীবনে, ওকে আর কষ্ট পেতে দিবে না। আফ্রিদ মনে প্রাণে শপথ করে। আজ 2 বছরে আফ্রিদ ইয়াসিবাকে এতটা ভালোবাসা দিয়েছে যে ইয়াসিবা আরো তীব্রভাবে আফ্রিদের ভালোবাসায় ফেসে গেছে। আফ্রিদ আর ইয়াসিবা এখন ইব্রাহিম চৌধুরীর সাথেই থাকে। ইয়াসিবা, আফ্রিদ আর ইব্রাহিম চৌধুরী এই 3 জনকে নিয়ে ভালোই কাটছে তাদের দিন। আফ্রিদ কাজে গিয়েছে একটু আগেই। আফ্রিদ যাওয়ার পরে ইয়াসিবা টেবিল গোছাতে শুরু করলো। থালা বাসন নিয়ে রান্নাঘরে যাওয়ার পথেই হঠাৎ ইয়াসিবার মাথাটা ঘুরে ওঠে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ফ্লোরে লুটিয়ে পড়ে। ইব্রাহিম চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। ইয়াসিবাকে পড়ে যেতে দেখে উনি দ্রুত উঠে দাঁড়ান। ইয়াসিবার কাছে গিয়ে ওকে ডাকতে লাগলো, বৌমা, বৌমা, কি হলো তোমার? চোখ খুলো বৌমা। তারপর জোরে চিৎকার করে সার্ভেন্টদের ডাকে। 2 জন মহিলা সার্ভেন্টস এসে ইয়াসিবাকে উঠিয়ে রুমে নিয়ে শুয়ে দেয়। ইব্রাহিম চৌধুরী আর একটু দেরি না করে দ্রুত কল করেন আফ্রিদকে। মাত্রই হাসপাতালে এসে বসেছিল আফ্রিদ। সাথে সাথে বাবার কল পেয়ে একটু আশ্চর্য হয়। মাত্রই তো বাসা থেকে আসলো, আবার কিছু অঘটন হলো না তো? দ্রুত ফোন রিসিভ করে আফ্রিদ। হ্যালো বাবা। আফ্রিদ, বৌমা, বৌমা। কি হয়েছে বাবা ইয়াসিবার? তুই একটা মহিলা ডাক্তার নিয়ে আয় জলদি, বৌমা অজ্ঞান হয়ে গিয়েছে। কি? আমি এক্ষুনি আসছি বাবা। আফ্রিদ কলটা কেটে আর একটু দেরি না করে একটা মহিলা ডাক্তারকে নিয়ে জলদি বাড়ি পৌঁছায়। রুমে ঢুকে দেখে ইয়াসিবা বিছানায় শুয়ে আছে, আর পাশে ইব্রাহিম চৌধুরী আর 2 জন মহিলা সার্ভেন্টস। আফ্রিদ দ্রুত ইয়াসিবার পাশে বসে ওকে ডাকলো।
ইয়াসিবা, ইউ চোখ খুলে দেখো, আমি এসেছি। ইয়াসিবার রেসপন্স না পেয়ে আফ্রিদ ওই মহিলা ডাক্তারটাকে বলল, আপনি একটু দেখেন তো ওর কি হয়েছে। আপনি নিজে এত বড় ডাক্তার হয়ে আমাকে কেন বলছেন স্যার? কারণ আমি টেনশনে সব গুলিয়ে ফেলবো, আমার মাথা ঠিক নেই। ওকে ওকে, হাইপার হওয়া লাগবে না, আমি দেখছি। মহিলা ডাক্তারটি ইয়াসিবাকে চেক আপ করেন। তারপর মুচকে এসে তাকায় আফ্রিদের দিকে। আফ্রিদ ভীত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ডাক্তার সুমাইয়া, আপনি হাসছেন কেন? কারণ আপনি বাবা আর ম্যাম মা হতে চলেছেন। কংগ্রেচুলেশন স্যার। মিষ্টি খাওয়ানো লাগবে আমাদের পুরো হাসপাতালে মানুষদের। আফ্রিদ জ্যাপ জ্যাপ করে তাকিয়ে আছে ইয়াসিবার দিকে। সে কাপা গলায় বলল, কি বললেন, আবার একটু বলুন না। আপনি বাবা হতে চলেছেন স্যার। ইব্রাহিম চৌধুরী আফ্রিদকে জড়িয়ে ধরে খুশির আমেজে বলল, মাই সন, আই এম গোয়িং টু বি এ গ্র্যান্ডফাদার। আহা, কি আনন্দ! আই উইল বি এ গ্র্যান্ডফাদার। ও আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর সুমাইয়া, এই নিন টাকা। আপনি পুরো হাসপাতালকে মিষ্টি কিনে খাওয়াবেন। এটা আপনাকে আমি দায়িত্ব দিলাম। সুমাইয়াকে টাকা দিয়ে কথাগুলো বললেন ইব্রাহিম চৌধুরী। ওকে স্যার, তাহলে এখন আমি আসি। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। ইব্রাহিম চৌধুরী ডাক্তার সুমাইয়াকে নিয়ে চলে গেলেন। আফ্রিদ দরজাটা আটকে দিয়ে ইয়াসিবার পাশে বসলো। মেয়েটা ওকে কতটা খুশি দিয়েছে ও বলে বুঝাতে পারবে না। মানুষ বলে না, অতি খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আফ্রিদের অবস্থাও ঠিক তেমন। জ্ঞান ফিরতেই আস্তে আস্তে চোখ খুলে ইয়াসিবা। মাথাটা ভারবার লাগছে। পাশে চোখ যেতে দেখে আফ্রিদ তার হাত ধরে বসে আছে। ইয়াসিবা উঠে বসতে নিতেই আফ্রিদ তাকে ধরে উঠে বসিয়ে দেয়। বলে, এখন কেমন লাগছে? মাথাটা একটু ভার ভার লাগছে। আপনি কখন আসলেন? এই তো একটু আগে। আমার কি হয়েছিল? তুমি জানো না তুমি কি করেছো? আফ্রিদের গম্ভীর স্বরে বলা কথায় ভয় পেয়ে যায়। আস্তে করে বলে, আমি কি করেছি? হুট করে আফ্রিদ ইয়াসিবাকে জড়িয়ে ধরল। ইয়াসিবা এবার মনে হয় ভয়ে কেঁদে দিবে। সেও আফ্রিদকে আলতো হাতে জড়িয়ে ধরল। কি হয়েছে বলুন না। ইয়াসিবা টের পেল ওর কাঁধে গরম পানি ফোটায় ফোটায় পড়ছে। আতকে উঠল ইয়াসিবা। তবে কি আফ্রিদ কাঁদছে? কিন্তু কেন? ও কি কোনো ভুল করেছে? ইয়াসিবা কোনো মতে কান্না থামানোর চেষ্টা চালিয়ে বলে উঠল, আপনি কাঁদছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? আপনাকে কি কোনো কষ্ট দিয়েছি আমি? বলতে বলতে ইয়াসিবা কেঁদে দিল। আফ্রিদ দ্রুত সরে এসে ইয়াসিবার দুগালে হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বলল, হুশ, কাঁদে না। আজ তো আনন্দের দিন। জানো পৃথিবীতে অতিরিক্ত আনন্দ কোনটা একটা পুরুষের জন্য? যখন সে জানতে পারে তার ভালোবাসার মানুষটির মাঝে আরও একটা ভালোবাসার অস্তিত্ব বেড়ে উঠছে, তখন ঠিক কতটা আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না। দেখো, এই তো কদিন আগেই জীবনসঙ্গী হিসেবে তোমায় নিয়ে নতুন দিগন্তে পা রাখলাম। এরপর থেকে কিছু স্বপ্ন যোগ হয়ে স্বপ্নময় জীবন গড়া শুরু করলাম। প্রথমে আমরা দুজন, তারপর আমাদের হাতে হাত রাখার জন্য আরেকজন অতিথির আগমন ঘটতে যাচ্ছে। এই জীবনে প্রথম বাবা হব। আমাদের ঘরে একটি চাঁদ আসবে। সেই চাঁদে আলোকিত হবে পুরো ঘর, আর তাকে নিয়ে আমাদের স্বপ্নময় একটি সংসার হবে। ধীরে ধীরে আমাদের সন্তান, আমাদের ভালোবাসা। ইয়াসিবার পেটের কাছ থেকে কাপড় সরিয়ে দিয়ে, তোমার গর্ভে বেড়ে উঠছে, তাকে নিয়ে কত পরিকল্পনা করব তুমি ভাবতে পারছো? ঠিক কতটা খুশি আমি। আমাদের একটা ছোট বাবু হবে, তোমাকে মা ডাকবে। সে কি যে সুখ বলে বোঝাতে পারবো না। আফ্রিদ ইয়াসিবার পেটে চুমু খেলো। ইয়াসিবা বাকরুদ্ধ হয়ে আছে। ওর ভাষা হারিয়ে গিয়েছে। এই কেমন অনুভূতি? মা হয় বুঝি এত সুখ? ইয়াসিবা কিছু না বলে ঝাঁপিয়ে পড়লো আফ্রিদের বুকে। কেঁদে আফ্রিদের বুক ভাসিয়ে দিল। আফ্রিদও কিছু বলল না। ঝরুক না কিছু সুখের অশ্রু, থাকুক না কিছু অব্যক্ত অনুভূতি। অপারেশন রুমে ইয়াসিবার হাত ধরে বসে আছে আফ্রিদ। এদিকে ইয়াসিবা প্রসব বেদনায় চিৎকার করে কাঁদছে। আফ্রিদের নিজের চোখ জোড়া ছলছল করছে। আগে কত সার্জারি করেছে, কত মানুষের সন্তান প্রসব করিয়েছে, কিন্তু আজ নিজের সন্তানের বেলায় কোনো শক্তি পাচ্ছে না সে। হাত কাঁপছে তার। তাই অন্য ডাক্তার সুমাইয়াকে দিয়ে ডেলিভারি করানো হচ্ছে। আফ্রিদ, আল্লাহ এত কষ্ট কেন? আফ্রিদ, আমি মরে গেলে আমার সন্তানকে আগলিয়ে রাখবেন। এসব বলো নাই ইয়াসিবা, কিছু হবে না তোমার। তোমরা দুজনেই সুস্থ থাকবে। ডাক্তার সুমাইয়া, কি ব্যাপার, এত সময় লাগছে কেন? আমার ইয়াসিবা কষ্ট পাচ্ছে। স্যার, বাচ্চার মাথা আটকে গিয়েছে, বের করতে সমস্যা হচ্ছে। ম্যামকে আর একটু জোরে পুশ করতে বলুন, আর একটু ধৈর্য ধরতে বলুন। সুমাইয়ার কথায় আফ্রিদ করুণ গলায় ইয়াসিবাকে বলে, ইয়াসিবা, আর একটু শক্তি প্রয়োগ করো, জোরে জোরে নিঃশ্বাস নাও। ইয়াসিবা, ইউ ক্যান ডু ইট। আফ্রিদের কথায় ইয়াসিবা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কিছুক্ষণ পরে বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। সুমাইয়া বলল, অভিনন্দন স্যার এবং ম্যাম, আপনাদের মেয়ে হয়েছে।
ইয়াসিবা ঝাপসা চোখে সেদিকে তাকালো। মুচকি হেসে ক্লান্ত চোখ জোড়া সে বুঝে ফেললো। তোয়ালে জড়িয়ে নিজের মেয়েকে আফ্রিদ কোলে নিয়ে বসে আছে। এক ধ্যানে সে তাকিয়ে তার মেয়ের দিকে। এতটা পূর্ণতা পেয়ে টুপ করে আফ্রিদের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। এই তো শান্তি, এই তো সুখ। পাশেই ইয়াসিবা ঘুমোচ্ছে। ইব্রাহিম চৌধুরী এর মাঝে এসে ইয়াসিবা আর তার নাতিকে, সে কি খুশি তিনি। ইয়াসিবা চোখ খুলে আস্তে করে ঘাড় ঘুরে দেখে আফ্রিদ একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। তবে কি এটা ওর বাচ্চা? ওর আর আফ্রিদের ভালোবাসার চিহ্ন? আমাদের সন্তান। ইয়াসিবার দুর্বল গলা। ইয়াসিবার গলার আওয়াজ পেয়ে তাকায় আফ্রিদ, বলল, উঠে গেছো? কেমন লাগছে এখন? আপনাকে আর আমাদের সন্তানকে দেখে অনেক ভালো লাগছে। দিন ওকে আমার কোলে দিন। আফ্রিদ মুচকি এসে মেয়েকে ইয়াসিবার কোলে দিল। ইয়াসিবা কেঁদে দিয়ে বলল, আমার বাচ্চা। আফ্রিদ দু হাতে ইয়াসিবা আর তার মেয়েকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, হুম, আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের ভালোবাসা। থাকুক প্রতিটি ভালোবাসার মানুষ সুখে। ভালোবাসার এক অথৈ সাগরে ভেসে যাক তারা। সুখে দুঃখে একে অপরের কাছাকাছি, পাশাপাশি থাকুক আজীবন। সমাপ্ত।